অভয়াকাণ্ডের সময় আমাকে যে সমস্ত গালাগাল করা হয়েছে, যে অপমান করা হয়েছে, সেগুলো সব মনে রেখেছি। রিসেন্ট একটা ঘটনা খুব চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে আপনার মেঘালয়ের কাণ্ড। The Meghalaya honeymoon murder case. Meghalaya honeymoon murder case. এরকম ঘটনা এর আগে অনেক ঘটেছে। কিছুদিন আগে ব্লু ড্রাম হয়েছে, অনেক কিছু আছে এরকম। আর এরকম অনেক ঘটনা ঘটে যায় যার খবর আমরা রাখি না। এই যে সে মেয়েটির বাবা মা ভাই এখন বলছেন না আমরা কিছু জানতাম না, এটা আমি বিশ্বাস করছি। ইভেন সে নাকি তেজপুত্রীও করেছে, এরকম একটা কিছু খবর। কেন করলে তেজপুত্রী? তোমরা কিছু নাই জানতে। উনি ভাবলেন কি যদি এটা কোনো ক্রমে খুনটা করে যদি পার পেয়ে যায়, যে গল্প টল্প ফেলেছিলেন খুঁজে পাওয়া যাচ্ছে না বা কিছু, তার কিন্তু বিয়েটা হয়ে গেছে, মানে ওই সম্পত্তিরও তো তিনি ভাগ পাবেন। অতুল সুভাষের আগেও আমাদের বারাসাতে সুধাংশু দাস আছেন, তার সেম জিনিস। তার শ্বশুরবাড়ির থেকে তাকে এত পণের জন্য চাপ দেওয়া হতো, মানে ওটাকে আমি পণই বলবো। ছেলের কাছে টাকা চাইলে সেটা পণ হয় না, একটি মেয়ের বাড়িতে টাকা চাইলেই সেটা পণ হয়। এরকম বহু সুধাংশু, বহু অতুল সুভাষ ঘরে ঘরে বেঁচে আছেন জীবন মৃত হয়ে। আমাদের অফিসে গিয়ে বসে থেকে দেখবেন কি অবস্থা। तुम मेरे मैसेजेस का जवाब क्यों नहीं दे रही हो? So actually I was not well. जॉब बचानी है ना, तो कुछ एक्स्ट्रा करना होगा। কর্পোরেটে যান, সেক্সুয়াল হ্যারাসমেন্ট। নিজের মেয়েও যদি থাকে তাই দিয়েও আপনি পক্সো খেতে পারেন। চূড়ান্ত ছেলে খেলা চলছে, সে কখনো সম্পত্তির জন্য, কখনো জমির জন্য, কখনো বাবাকে হ্যারাস করার জন্য, দাদুকে হ্যারাস করার জন্য, কাকাকে হ্যারাস করার জন্য, যাচ্ছে তাই রকম হয়ে যাবে। যারা সুবিধা নেওয়া তারা ওই আইনটাকে ব্যবহার করছে। যতই আপনি বলুন 498-এ অনেকেই তো অ্যাকুইটাল হন যে না নির্দোষ, কিন্তু যখন দ্বিতীয়বার সে বাড়িতে সম্বন্ধ আসবে, পাড়ার লোক কি বলবে? একটু বুঝে শুনে দেবেন। আরেকবার হয়েছিল 498-এ, হয়তো দেখবেন জাজকে টাকা খাইয়েছে, কাউন্সিলরকে টাকা দিয়েছে, পুলিশকে টাকা দিয়ে বেরিয়ে এসছে। বলা যায় না। দেখুন আমাদের বাড়িতে তো হয়নি, ওনাদের বাড়িতে কেন হলো? একটা মেয়ে যত সহজে কান্নাকাটি করলে মানুষ সহানুভূতিশীল হয়ে পড়েন, পুরুষ কান্নাকাটি করলে এরকম করলে আপনারা নিজের মনে আপনি আপনার বন্ধুকে ভাববেন। দেখেছে কিনা মেয়েদের মতো কাজে দেখা, অনেকেরই ওয়াইফ বাড়ি ছেড়ে চলে যায়, ওনারা বসে আছেন 2 বছর 3 বছর, না পুলিশে ইনফর্ম করেন, না কোথাও জানান, না কিছু করেন। দিদি অপেক্ষা করছি যদি ফেরত আসে। আরে আমার কাছে কথা, তোমার ওয়াইফ তোমায় না বলে করে 2 বছর 3 বছর চলে যাচ্ছে, তুমি অপেক্ষা করছো সেই ওয়াইফ এলে আবার ফেরত নেবে? আপনি সংসার ভেঙে দিচ্ছেন। না, আমি সংসার একটু ভাঙতে চাইছি না। আমার কথা, সংসার করতে হলে সংসার করার মতন করে করো। উভয়ের কিছু রেসপন্সিবিলিটি আছে, উভয়ের কমিটমেন্ট আছে সেই সংসারের প্রতি, সবাইকে সবটুকু পালন করতে হবে। আপনি ডিজিটাল মানছেন, কিন্তু এদিকে মেয়েরা কিন্তু কমপ্লেন করে ফেলছে ডিজিটাল রেপের। আমার ডিজিটালি করা হয়েছে, তাহলে ডিজিটালি প্রস্টিটিউশন কেন মানবো না আমরা? তুমি এই যে খুলছো জামা কাপড়, বহু হাউসওয়াইফও আছেন এরকম, জানেন তো, খুলে ফেলেছেন এবং মানে নির্দেশ মতন করতে থাকেন এগুলো। আর একটু জামা কাপড় খুলুন, মানে তারা যখন প্রাইভেটলি যান, তাই থেকে একটা পয়সাও রোজগার হয় নিশ্চয়ই, পয়সাও নিশ্চয়ই রোজগার হয়। এবং ওনারা বুঝতে পারছেন এই ভিডিও কোথায় কোথায় চলে যাচ্ছে। তো আমার কথাতে কোনো অসুবিধে তলে নিশ্চয়ই নেই। তাহলে ওনাদের কোনো খারাপ প্রস্তাব গেলে সে নিয়েও কিন্তু ওনাদের ন্যাকামি করার কোনো জায়গা নেই। আমার মনে হয় আমরা অনেক মানে নিজেদেরকে ডেভেলপ বা ম্যাচিওর কান্ট্রি বলে দাবি করছি, সেখানে আমাদের আইনে আমরা ভীষণ বালখিল্য হয়ে আছি। যেমনি ওনারা বলেন সব পুরুষ ধর্ষক, তেমনি এখন কিন্তু ক্রমশ হয়ে উঠছে মেয়ে মানেই খারাপ। কোনোটাই তো সত্যি নয়। বলিউড কালচার আর সেক্স, এই দুটো হচ্ছে এন্টারটেনমেন্টের একমাত্র উপায়। তো এবার তারা তো সেটাই দেখবে এবং সেটা দেখে দেখে বহু মেয়েরও ধারণা হচ্ছে ওইটাই জীবন। আর মানুষের মধ্যে না এই সেলিব্রিটি হওয়ার আকাঙ্ক্ষাটা ভীষণ বেড়েছে, কিন্তু এনারা কেউ জানেন না যে সেলিব্রিটি তো আক্ষরিক অর্থে তিনি যার কাজটা সেলিব্রেশনের উপযুক্ত। এনাদের কার কাজটা কি আছে আপনি আমাকে বলতে পারেন? এটা কোনোদিন বলিনি কোনো পডকাস্টে, আজকে বলি। যারা এসব করেন আমার ছেলেরা কিন্তু তাদের নামগুলো সযত্নে লিখে রাখে। এদের কারোর বাড়িতে যদি কখনো আগুন লাগে, তারপরে যদি তারা আমাদের দরজায় আসেন, ফিরিয়ে তো দেবই না, নিশ্চয়ই সমস্যার সমাধান করব, কিন্তু নামগুলো আমাদের কাছে থাকে। মানে এখনও নাকি তাদের বিবাহের প্রতিশ্রুতি দিলে সহবাস করানো যায়। এটা মেয়েদের জন্য লজ্জার না? আজকে তো 13-14 বছর বয়স থেকে সমস্ত ছেলে এবং মেয়ে উভয় ফিজিক্যাল রিলেশনে অভ্যস্ত। অনেক ছেলেকে তো এরকম ম্যারেজের প্রমিস অনেক মেয়ে দিয়েছেন, দিয়ে তারা রিলেশনশিপে গেছেন, ফিজিক্যাল রিলেশনশিপেও, তারপরে তারা ছেড়ে চলে গেছেন। তারা অন্য ভালো ছেলে পেয়েছেন, কিছু হয়েছে না হয়েছে, ঝামেলা হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, তাহলে ছেলেরা কেন করতে পারবেন না? মেয়েরা না প্রমাণ করলেন যে তারা অবজেক্ট, নিজেদের বলেন না অবজেক্ট, তারা তো সাবজেক্ট হতে চাইলেনই না, এর মধ্যে আটকে থাকলেন। অর্থাৎ আমাদেরকে ছাড়া আর কিছু করা যায় না, কারণ আমাদের মন নেই, মেধা নেই, মাথা নেই। আজকে আমরা এমন একটা বিষয়ে কথা বলতে চলেছি যে বিষয়ে কথা বলতে অনেকেরই গায়ে লাগে। বেসিক্যালি বিষয়টি হচ্ছে ছেলেদের নিরাপত্তা নিয়ে। দেখুন, মেয়েদের নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা হয়, অনেক আন্দোলন হয়, অনেক তর্ক বিতর্ক হয়, একদম সেটা ঠিক এবং সেটা করা উচিত। কিন্তু ছেলেরা, তাদেরও নিরাপত্তা দরকার। মেয়েরা যেমন কর্পোরেটে লাঞ্ছিত হয়, রাস্তাঘাটে লাঞ্ছিত হয়, অনেক সময় ফ্যামিলিতেও লাঞ্ছিত হয়, ঠিক সেইভাবে কিন্তু ছেলেরাও হয়।
যেখানে সেই প্রতিবাদী ভাষাগুলো ছেলেদের ক্ষেত্রে পাওয়া যায় না যতটা মেয়েদের ক্ষেত্রে পাওয়া যায়। আগেও যেমন বললাম, মেয়েদের ক্ষেত্রে প্রতিবাদীটা হওয়া একদম ঠিক এবং উচিত, কিন্তু সেই সাপেক্ষে আমরা যখন বলছি ছেলে ও মেয়ে দুজনই উভয় এবং ইকুয়াল, তো সেই ক্ষেত্রে ছেলেদের আলোচনা হবে না কেন? যদি আমরা একটু বিগত কয়েকদিন বা কয়েক মাস বা কয়েক বছরের ঘটনা দেখি, সেখানে অনেকগুলো ঘটনা হয়েছে যেখানে খুব নির্মমভাবে ছেলেদের অনেকগুলো ঘটনা আমাদের সামনে এসেছে। সেটি মিরাটের ব্লুড্রাম কেস হোক, অথবা অতুল সুব্রতের কেসটা হোক, অথবা রিসেন্ট ঘটে যাওয়া মেঘালয়ের কেসটা হোক। এই ঘটনাগুলো আমরা জানি বলে এই ব্যাপারে আলোড়িত হয়েছে, কিন্তু এর বাইরে অনেকগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে সমাজের সামনে আসে না, যার ফলে ওই নিয়ে আলোচনাই হয় না। তাই আজকে এইরকমই একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন MRA নন্দিনী ভট্টাচার্য, অল বেঙ্গল মেন্স ফোরামের লিডার। আজ অনেকগুলো টপিক নিয়ে আলোচনা হয়েছে। এক কথায় বলতে গেলে ছেলেদের প্রতিবাদী ভাষা হিসাবে একটা ছোট্ট আলোচনা, যা সমাজে খুব কমই হয়। এবং আপনি যদি এই আলোচনার সদস্য হতে চান বা এই আলোচনার অংশ হতে চান, তবে অবশ্যই পডকাস্টটি পুরো দেখুন। আশা করি আপনার ভীষণ ভালো লাগবে এবং অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন। আমি একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করি, মানে আপনি মহিলা বা মেয়ে বিরোধী কেন এতটা? কি বলবো আপনাকে, আমি মেয়ে বিরোধী? না, আমার অফিসে সব আজকেও 2জন মহিলা এসেছিলেন ছেলেদের নিয়ে। মানে আপনার সব কে বলেছে আমি মেয়ে বিরোধী আপনাকে? আমি সবচেয়ে বড় ভুল তো আপনার আমার সম্বন্ধে এই কথাটাই। আর আমার যে পরিমাণ মহিলা ফ্যান আপনাদের কোনো ধারণাই তো নেই। কিন্তু সবথেকে আমি কি করে মেয়ে বিরোধী? বাজে কমেন্ট মেয়েরা করে। কে বলে করুক না, সে সব ছেলেরা করেন আমার প্রতি বাজে কমেন্ট। ছেলেদের জানেন কিরকম, ভাবতেই পারবেন না আপনি। আমি পুরুষ এবং তাদের পরিবারের জন্য কাজ করি, তাই সেই পুরুষদের আপনি যদি আজকে অভিযুক্ত হন, আপনার মা বোন তাহলে এফেক্টেড নন? তাদের সম্বন্ধেও তো মামলা হয়। কত স্ত্রী আসে জানেন আমার কাছে, হাজবেন্ডরা ফলস রেপ কেসে, ফলস পক্সোতে, ফলস কর্পোরেট সেক্সুয়াল হ্যারাসমেন্টে। তা আমি মেয়ে বিরোধী হলে আমার চলবে কি করে? আমার অফিসে একটা দিন হয় শুধু মহিলারাই এসছেন, তাহলে কত মহিলা আমায় ফোন করে জানেন তাদের প্রবলেম নিয়ে। আমি কিছু করতে পারি না বিশেষ তাদের জন্যে, কিন্তু তারা আমার কাছে বলতে চায় শুধু, যদি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু সাজেশন নিতে চাই। এই ভুল আমার সম্বন্ধে একদম করবেন না। মেয়ে বিরোধী মানে এটা নয় মেয়েরা আমার সম্বন্ধে বাজে কথা বলে, তারাই বলেন যাদের গায়ে লাগে। একদম আমার যেরকম মানে ফ্যান মহিলা আছেন, চিন্তাও করতে পারবেন না আপনি কিরকম মহিলার আমার ভক্ত। মহিলাদের ভালোবাসা না পেলে আজকেও এখান অব্দি আসতেই পারতাম। একদমই তাই, কারণ তারাই বলেন যাদের গায়ে লাগে, তারা বলেন যারাই এরম করেন জানবেন, তারা জানেন আমি সত্যি কথা বলছি, তারা সব সময় জানেন আমি একদম ঠিক কথা বলছি, আমি একটাও ভুল কথা বলছি না। তা হ্যাঁ, তাদের বাড়িতে যেদিন আগুনটা লাগে সেদিন অবশ্যই আমি ছাড়া তাদের গতি থাকে, সেদিন ফোনটা আমি বা অল বেঙ্গল মেন্স ছাড়া ফোরাম ছাড়া গতি হবে না। এরকম বহু মহিলাও হয়েছেন কিন্তু, যারা নিজেরা আমার কাছে এসে স্বীকার করেছেন একসময় আপনাকে গালাগাল দিয়েছি, কিন্তু তারপরে যখন নিজেরাই বিপদে পড়লাম আজকে দেখছি এরকম ব্যাপার। আমি মেয়ে বিরোধী কিচ্ছু নই। বহু পুরুষ মানুষ আমাকে নিয়ে ভিডিও বানান আমার কথা নিয়ে আজে বাজে, বহু পুরুষ আছেন, বহু পুরুষ আমায় গালাগাল দেন, সহ্য করতে পারি না, কারণ তাদের মেয়ে মহলে টিআরপিটা বাড়াবার জন্যে। দেখো আমি ভদ্রমহিলাকে দেখতে পারি না, কি গালাগাল দিই, তাহলে আমি খুব ভালো পুরুষ। বহু পুরুষ আছে রিলসের ভিউ বাড়ানোর জন্য। হ্যাঁ, রিলসের ভিউ করেন, এমনিও কমেন্ট টমেন্ট ভালো পড়বে। মহিলারা আবার যারা আমায় পছন্দ করেন না, তারা হয়তো আবার ওনার সঙ্গে কথা বলবেন। মানে আপনার একটা বড় পার্ট রয়েছে যেটা বিরোধী আর আপনার সঙ্গে ওই কিছু আসে যায় না। দেখুন, একটা কাজ করতে গেলে যদি বিরোধী না থাকে তাহলে লাভ কি? একদমই তাই। বিরোধী কথাই যদি না হলে আমি কাজ করব কেন? তবেই তো আমি জানতে পারবো আমার কি ভুল ত্রুটিও হচ্ছে। আমি অনেক সময় ওনাদের থেকেও শিখি, এটা আমার করা উচিত হয়নি বা এটা আমার বলা উচিত হয়নি। ওনারাই তো আমার সবচাইতে বড় পথপ্রদর্শক। যারা আমায় ভালোবাসেন তারা তো সারাদিন বলবে, দিদি আপনি কি ভালো, কি দারুণ কথা বলেন, আপনার কথা। আমার এটা নিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। যারা এটার মধ্যে ডুবে গেছেন তাদের সর্বনাশ হয়ে গেছে। ইয়েস বস যারা চান, আমি চাই না একদম। আমার ছেলেদেরকেও আমি বলি, ভুল দেখলেই বলবি, মানে আপনি চান আমরা বিরোধিতা করি, একদম আমার সমালোচনা হোক। আমি চাই তো সমালোচনা হলেই বোঝা যায় আমার ভুল ত্রুটিটা কোথায়। আমি সত্যি সত্যি অনেকের কথা শুনে ভেবেছি সত্যি উনি এটা ঠিক বলছেন, আমার এই কথাটা না বললেও আমি পারতাম, এভাবে না বললেও পারতাম, অন্যভাবেও এটা বলা যেত। সমালোচনা থাকতেই হবে কাজে, সমালোচনা না থাকলে কি করে হবে? মানে সমালোচনা না থাকলে বেসিক্যালি ভেজিটেবল হওয়া। আপনার কার সমালোচনা থাকে না বলুন তো? একজন যে মরে গেছে তার মতো আর ভালো কেউ হয় না, ভীষণ ভালো। আমি তার মরে যাওয়ার পরে দেখবেন মানুষের তো মানে হয় সরলে নয় মরলে, এই দু সময় মানুষের দেখবেন খুব ইয়ে হয়। তো মরে গেলে হয় দেখবেন কি ভালো লোক ছিল, কি ভালো, অথচ তার 2 দিন আগে কিন্তু আপনি তাকে গালাগাল দিয়ে রাখেননি, একদমই তাই। মরলে। তাই আমি তো সেই স্টেজে এখনো পৌঁছইনি, মারা গেলে কি হবে জানি না, কিন্তু আর একদম ভেজিটেবল মানে ও এজ শেষ হয়ে গেছে, একে আর শুধু শুধু সব গালাগাল দিস না, সমালোচনা করিস না, এ কোনো লাভ নেই, এই স্টেজেও হয়। তো আমি তো সেই স্টেজগুলো চাই না,
মোহে তো নিশ্চয়ই যাবো, আজ নয় কাল। সমালোচনাটা থাকুক আর নিশ্চয়ই থাকুক, আলোচনাটা থাকুক, দুটোই নিশ্চয়ই। থাকুক। ম্যাম এরকম অনেক আছেন, আমি তাদের কিছুর মধ্যে কোথাও নেই। অনেক মহিলা আছেন, অনেক পুরুষও আছেন, আমি তাদের দূর দূর জায়গা নিয়ে আমাকে ছেলেরা স্ক্রিনশট পাঠায়, দিদি দেখো তোমার নামে কি বলছে। আমি তো ভীষণ খুশি হই। আমার ইম্পর্টেন্সটা আপনারা বুঝতে পারছেন? যাদের ফেসবুকের মধ্যে আমি নেই, কোনো সেই গ্রুপের মধ্যে আমি নেই, তাদের কাউকে আমি চিনি না, তারা আমায় নিয়ে আলোচনা না, করছে। তাদের আলোচনা কেন্দ্র তাহলে আলোচনার বিষয়বস্তু আমি, তাহলে বুঝতে পারছেন আমি কত ইম্পর্টেন্ট। তারা আবার অনেকে লিখছেন আমার কথা শুনলেই নাকি আমার ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে করে। আমি তখন ভাবি আমি মানে যদি কোনো সুপার পাওয়ার থাকে, আমি মনে মনে ভাই সেই নামগুলো কিন্তু আমি মনে করে রাখি, জানেন আমার ছেলেদের কাছে সেই নামগুলো নোট করা থাকে। আমরা ভাবি যে একদিন না ওনাদের আমাদের কাছে আসতে হয়। আপনি রিসেন্ট বললেন যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, তখন কি রকম ভাবে ট্রিট করেন? মানে একদমই নর্মাল। আমি কেন আমি কি বোকা নাকি যে তিনি এটা বিপদে পড়ে এসেছেন আমি তখন সেই কথা মনে করাবো? নিজেরাই এসে বলেন দিদি সত্যি আপনাকে খুব গালাগাল করেছিলাম জানেন তো একসময়, আমি এখন আপনার মানে এখন বুঝেছি আপনি ঠিক বলেন। আমার তো কাজ না তাকে এগুলো বোঝানো যে আপনি বলেছিলেন কাজে আপনারটা আমি করবো না, এটা কথা কোনো? এত ইমেচিওর? উনি ইমেচিওর বলে কি আমি ইমেচিওর? কিন্তু মনে রাখি আমরা নামগুলো কিন্তু আমাদের কাছে নোট করা থাকে, সেটা থেকে যায়। আমার খুব অবাক লাগে ভেবে যাদের কিছু কিছুর মধ্যে আমি নেই, তারা আমায় নিয়ে আলোচনা করেন বাসে, ট্রামে, ট্রেনে, ভালো লাগে। আপনার আপনার এরকম ছোট ছোট অনেক রিল ভাইরাল হয়েছে যেগুলো নিয়ে মানুষ প্রচুর সমালোচনা করেছেন, আলোচনাও করেছেন, আলোচনাও করেছেন। ভালোও বেশেছেন। একদম, একদম, তাহলে একদম। সেটা কেন মনে রাখবো না? একদম। আমি কেন শুধু সমালোচনাটা মনে রাখবো? আমি ওটাও মনে রাখি, আর সমালোচনাটাও ভুলি না। কারণ এক হচ্ছে বারবার বলছি যে ওনাদের থেকে আমি শিখেছি, এটা আমার না বললেও চলতো, অন্য ভাই বললেও চলতো। আর দ্বিতীয় কথা মনে তো রেখেইছি যে অভয়াকাণ্ডের সময় আমাকে যে সমস্ত গালাগাল করা হয়েছে, যে অপমান করা হয়েছে, সেগুলো সব মনে রেখেছি আমরা। আমি সব নামও নোট করে রেখেছি। যদি সময় আসে, যদি সেরকম চাকা ঘুরে, কে বলতে পারে তাদেরকেই আমাদের কাছে আসতে হবে না? এই রিসেন্ট একটা ঘটনা খুব মানে চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে আপনার মেঘালয়ের কাণ্ডটা। না, এরকম ঘটনা এর আগে অনেক ঘটেছে। কিছুদিন আগে ব্লু ড্রাম হয়েছে, ব্লু ড্রাম হয়েছে। অনেক কিছু আছে এরকম। আর এরকম অনেক ঘটনা ঘটে যায় যার খবর আমরা আমরা রাখি জানি না। না, ঠিকই তাই। আর বাড়িতে বাড়িতে জীবন মৃত হয়ে যে পুরুষ মানুষগুলো বেঁচে আছেন তাদের কথা বলি। কিন্তু এখানে আমি তার আগে একটা কথা বলবো যে এই যে সে মেয়েটির বাবা মা ভাই এখন বলছেন না আমরা কিছু জানতাম না, এটা আমি বিশ্বাস করছি না। ইভেন সে নাকি তেজপুত্রীও করেছে, এরকম একটা কিছু খবর তাহলে কেন আছে। করলে তেজপুত্রী যদি তোমরা কিছু নাই জানতে? কারণ ওই সব অঞ্চলে না এখনো এই সমস্ত খুব জিনিস আছে, জানেন তো, যে এই যে ছেলেটি তো ওদের সেই বিল্ডিংয়ে কাজ করতো না, কত 20,000 টাকা শুনেছি মাইনে পেতো। তো তার সঙ্গে আর এরা তো বেশ বড় ব্যবসাদার মনে হয়, কিছুতেই তার সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যায় নাকি? আর হয়তো ছেলেটি দেখা যাবে ওদের কাছে কাজটাও একটু হয়তো নিচে টিচে কিছু হবে। বলছে জানতাম না কিছু, এটা আমি বিশ্বাস করলাম না। এই বাবা মায়েরা সব জানতেন, জেনে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল। আমার সবচেয়ে খারাপ লাগে যে এই যে মেয়েটি তো শুনছি বাবার ব্যবসাতেও নাকি বসতো। তাহলে মেয়েরা কোথায় পৌঁছলেন আপনারা? আপনার যদি তার মানে কি আপনারা কি মানে আপনি জানেন এই বিয়েটা করতে পারলে যদি তারপরে মেরে ফেলি কোনো ক্রমে যদি বেঁচে যাই তাহলে স্বামীর সম্পত্তিরও আমি ভাগিদার হব, দিয়ে আমি এই প্রেমিকের সঙ্গেও বিয়ে করে নিতে পারবো, এটা ভাবলেন? টাকা পয়সার লোকটা ছাড়তে পারলেন না? তাহলে আপনি যদি এতই ভালোবাসেন ছেলেটিকে, চলে যেতেন ছেলেটির সঙ্গে, 20,000 টাকা মাইনেতেই অ্যাডজাস্ট করতেন। বহু করেছেন তো এর আগে, বরং আগেকার মেয়েরা অনেক প্রগ্রেসিভ ছিলেন, এরকম বহু মেয়ে করেছেন। বহু পয়সাওয়ালা বাড়ির মেয়ে এক কাপড়ে বেরিয়ে গিয়ে সারা জীবন খুশি থেকেছেন। আপনি পারলেন না কিন্তু, বা আপনারা পারছেন না কিন্তু। এখনকার মেয়েরা পারে না কেন? না আপনারা না উনি ভাবলেন কি যদি এটা কোনো ক্রমে খুনটা করে যদি পার পেয়ে যায়, যে গল্প টল্প ফেঁদেছিলেন খুঁজে পাওয়া যাচ্ছে না বা কিছু, তাহলে কিন্তু বিয়েটা হয়ে গেছে, মানে ওই সম্পত্তিরও তো তিনি ভাগ পাবেন। এই সম্পত্তি পাওয়ার যে বিষয়গুলো, রিসেন্টও কেউ একটা কেস এসেছিল যেখানে একজন পুরো ভিডিও একটা ভিডিওতে বলে গেছেন যে তার উপর কি কি অত্যাচার হয়েছিল। অতুল সুভাষ, হ্যাঁ, তারপর থেকে আরো অনেকগুলো এরকম ঘটেছে। মানে ওনাদের তখন একটা মেন্টালিটি তৈরি হয়ে যায়, আমি তো কিছুতেই আর বেরোতে পারছি না এর থেকে, আমাকে তো শেষ করে দিলে, তাহলে আমি শেষ হওয়ার আগে এগুলো বলে যাব। তারপরে পুনিত খুরানা, মানব শর্মা, অনেকে তার আগেও এসেছেন, মানে অতুল সুভাষের আগেও আমাদের বারাসাতে সুধাংশু দাস আছেন, তার সেম জিনিস, তার শ্বশুরবাড়ির থেকে তাকে এত পণের জন্য চাপ দেওয়া হতো, মানে ওটাকে আমি পণই বলবো। শ্বশুরবাড়ি থেকে তখন তার কাছ থেকে যখন টাকা চাইতো, ও ছেলের কাছে টাকা চাইলে সেটা পণ হয় না, একটি মেয়ের বাড়িতে টাকা চাইলেই সেটা পণ হয়। তো সুধাংশু দাসও তো মায়ের একটি মাত্র ছেলে, তার 3 মাস আগে তার বাবা মারা গেছেন, কিন্তু সুধাংশু তো ওরকম ভিডিও করে রেখে যায়নি আর লেখাও লেখেনি, তাই সুধাংশুর কথা কেউ জানলো না। এরকম বহু সুধাংশু, বহু অতুল সুভাষ ঘরে ঘরে বেঁচে আছেন জীবন মৃত হয়ে। আমাদের অফিসে গিয়ে বসে থেকে দেখবেন কি অবস্থা। কারুর মা হয়তো লোকের বাড়িতে কাজ করেন, তার দাদার সঙ্গে বিয়ে হয়েছিল এক ভদ্রমহিলার, সেই ভদ্রমহিলা 19 সালে হয়তো চলে গেছেন, তারপরে এখন এই দেওর থেকে শুরু করে সবার নামে কেস দিয়েছেন, পয়সা চাইছেন সমানে। মানে
এই যে দিন দিন এই তাহলে আমার একটা কথা বলুন, তাহলে এবার কারা এফেক্টেড? সেই ভদ্রমহিলা আমার কাছে এসে কাঁদছেন আজকে কিভাবে, বাইরের লোকের বাড়িতে কাজ করেন ভদ্রমহিলা, তাহলে নারীরা নির্যাতিত নন এখানে? এই নারীরা কোথায় যাবেন? পুলিশ কমিশন শোনেন ওদের কথা? ওমেন্স কমিশন, থানা শোনে, আদালত শোনে? এই নারীরাও কিন্তু এদেশেরই নারী। তো এদের জন্য নারী স্বাধীনতা হয়েছে না, এম্পাওয়ারমেন্ট হয়েছে না, আইনগুলো এদের জন্য প্রয়োগ হয় না? তো তাহলে এদেশে তো নারীতে নারীতে বৈষম্যই দূর হয়নি, তাহলে এবার পুরুষ নারীর বৈষম্য নিয়ে কি কথা হবে? এক নারীর সঙ্গে আরেক নারীর তো কত তফাৎ। যারা বউ, মানে এদেশের ওমেন্স কমিশনকে তো বধূ কমিশন বলা হয় না, এই জন্যই একমাত্র তাদের ওইখানে যাওয়ার আছে, আর কারুর নেই। তো মানে যা সুবিধা তারাই নিতে পারবে, অন্য কেউ আর সে অপশনই নেই। আপনার মা শুধু পুরুষ মানে একটি ছেলের মা, এই অপরাধেই তিনি আর কোনো কিছু পাবেন না। শুধু এরকম একটা ঘটনা করলে পুরো ফ্যামিলি সাফার করে, এবং তার ভাই, তার দাদা শুধু ভয়ে থাকেন, মানে যে কোনো শ্বশুরমশাই যে কোনো দিন ধর্ষণের মামলা খেয়ে যেতে পারেন। আমাদের কাছে আছে তো উদাহরণ, ভদ্রলোক সুইসাইড করেছেন। একজনের বাবা হেডমাস্টার ছিলেন সারা জীবন, ফলস 498 আঘাত নিতে পারেন, নিমেষে সে সুইসাইড করেছেন। আছে তো এরকম। একটি পুরুষ যখন এরকম ভাবে হয় না, তখন কিন্তু তার মা, বোন, আবার ভাই, দাদা, ভগ্নিপতি সবাই এরকম হতে পারে। আমি তো কোথাও বলছি না মেয়েরা নির্যাতিত নন, নিশ্চয়ই আজও মেয়েরা অনেক নির্যাতিত, কিন্তু তাদের সঙ্গে নেই সবাইকে জুড়ে দেওয়া যায় না মামলা করে। এটা আপনারা বোঝার চেষ্টা করুন। একটা পুরুষ মানুষকে এরকমভাবে দিয়ে তার পুরো পরিবারটাকে শেষ করে দেওয়া যায় মিথ্যে মামলা দিয়ে, কিন্তু একটা মেয়ের ক্ষেত্র হলে এগুলো তো করা যায় না। একটি মেয়ে ডেফিনেটলি নির্যাতিত হন, কিন্তু সেখান থেকে তার বেরিয়ে আসার অনেক সময়, তিনি যদি নিজে বেরিয়ে আসতে না চান সেটা অন্য কথা, নিজে যদি চান বেরিয়ে আসতে, তাকে কিন্তু এই মামলা দিয়ে পর্যদস্ত করা যায় না, সহজেই আসতে পারেন। পর্যদস্তটা তিনি মামলা দিয়ে হবেন না, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে তো সবসময় সেটা হচ্ছে না। যে কোনো রকমভাবে যেদিকে আপনি যেতে যাবেন, কর্পোরেটে যান, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, আপনার বাচ্চা নিজের মেয়েও যদি থাকে তাই দিয়েও আপনি পক্সো খেতে পারেন। যে কোনো বাচ্চাকে নিয়ে এসে আপনি পক্সো করিয়ে দেবেন। বড় বড় গানের শিল্পীরা ছাত্রী দিয়ে পক্সো খাচ্ছেন, নাচের শিল্পীরা তাই খাচ্ছেন, যে যেখানে পারেন পক্সো দিয়ে দিচ্ছে। এই পক্সো আইনটা এর সত্যি কি বেনিফিট পাওয়া যায় নাকি? না, আমি এখন আপনাকে বলছি, যেই বাচ্চা মেয়েরা, এবং এটা তো ছেলেদের জন্য সমান প্রযোজ্য, তা তাদের জন্য কি কোথাও কোনোদিন কোনো রিপোর্ট হয়েছে? বহু বাচ্চা ছেলেও তো নির্যাতিত, এবং পুরুষদের হাতেও নির্যাতিত, নারীদের হাতেও নির্যাতিত। তো হয় রিপোর্ট, মেয়েদেরই হয় না, তো ছেলেদের কি হবে? আর যেই বাচ্চা মেয়েরা সত্যি সত্যি নির্যাতিত হন, তাদের রিপোর্ট হয়, অধিকাংশের বাবা মারাও চেপে যায়। কিন্তু এই পক্সোটাকে নিয়ে একেবারে চূড়ান্ত ছেলে খেলা চলছে। সে কখনো সম্পত্তির জন্য, কখনো জমির জন্য, কখনো বাবাকে হ্যারাস করার জন্য, দাদুকে হ্যারাস করার জন্য, কাকাকে হ্যারাস করার জন্য, যাচ্ছে তাই রকম ভাবে ব্যবহার। যারা সুবিধা নেওয়া তারা ওই আইনটাকে ব্যবহার করছে এবং থ্রেট করছেন, দিয়ে দেবো পক্সো। আর পক্সো একটা এমন না, আপনাকে কিছু বলার সুযোগ দেবে না, সোজা তুলে নিয়ে যাবে। এর এগেনস্টে কোনো রকম স্টেপ বা কিছু? না, স্টেপ তো আপনি তারপরে করবেন। আপনার হবে তো নন বেলেবল অফেন্স। আপনি যাবেন ভেতরে, তারপরে যদি আপনার সেই কন্ট্যাক্ট থাকে, প্রতিপত্তি থাকে, টাকা পয়সা থাকে, উকিল ভালো হয়, আপনি তখন বেরোবেন। কিন্তু একটা কথা জানবেন, আপনার যে সোশ্যাল স্ট্যাটাসটা নষ্ট হলো না, সেটা কিন্তু কিছুতেই ফেরত আসবে না। আপনি যদি একটা পক্সো আপনার এগেনস্টে হয়, আপনি দেখবেন আপনার বন্ধুর ওয়াইফই আপনার বন্ধুকে বলছে, ওকে আসতে না করে দিও বাবা, তোমার মেয়ে আছে বাড়িতে, ওই তোমার সম্বন্ধে তো এরকম হয়নি, ওর সম্বন্ধে কেন হলো? তাহলে নিশ্চয়ই একটা কোথাও গন্ডগোল আছে। আপনি এই সোশ্যাল স্টিগমাটাকে না কিছুতেই অস্বীকার করতে পারবেন না, এইখান থেকে আপনি বেরোতে পারবেন না। যতই আপনি বলুন 498-এ অনেকেই তো অ্যাকুইটাল হন যে না নির্দোষ, কিন্তু যখন দ্বিতীয়বার সে বাড়িতে সম্বন্ধ আসবে, পাড়ার লোক কি বলবে? একটু বুঝে শুনে দেবেন। আরেকবার হয়েছিল 498-এ, হয়তো দেখবেন জাজকে টাকা খাইয়েছে, কাউন্সিলরকে টাকা দিয়েছে, পুলিশকে টাকা দিয়ে বেরিয়ে এসছে, বলা যায় না। দেখুন আমাদের বাড়িতে তো হয়নি, ওনাদের বাড়িতে কেন হলো? একটা ছেলের বাড়ি এবং ছেলের পক্ষে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। আর মেয়ের বাড়িতে কি হয় বলুন? একটি মেয়ে ফলস 498-এ করলেও যদি বেরিয়ে আসে, বলবেন না দিদি যা অত্যাচার করতো, খেতে দিত না, কোনো রকমে মেয়ে নিয়ে পালিয়ে এসছি। আর যেই ছেলের বাড়িতে আবার তখন বিয়ে হচ্ছে, তখন সেই ছেলেরা হয়ে যান মহান। তারা ভাবছেন কি বলুন তো, একটা মেয়েকে ভীষণ ভালো, আমি তাহলে জীবন দেবো, আগের বার তো পাইনি। তারা কোনো রকম খোঁজ খবরই করেন না। পরে আমাদের কাছে এসে বলেন দিদি তখন খোঁজ খবর করিনি, এখন তো জানতে পারছি আগের হাজব্যান্ডের থেকেও টাকা নিয়ে এরকম করেছে বা ফলস 498-এ ছিল। বলুন আপনি কাকে দোষ দেবেন? আমাদের দেশে ছেলের বাড়ি এবং তাদের বাবা মায়েদের যে অজ্ঞতা ভয়ঙ্কর, সেই অজ্ঞতা যতদিন দূর না হবে কিচ্ছু হবে, সমাজটাই পরিবর্তন হবে না। পেরেন্টিং ভীষণ ক্ষতিকর। পেরেন্টিং আমাদের দেশে বাবা মায়েরা মেয়ে ছেলে উভয়কে মানে একটা এমন ঘেরাটোপে মানুষ করছেন, তাদের কোনো কি বলবো মানে সেন্স যাকে বলে, স্ট্রিট স্মার্টনেস তৈরি হচ্ছে না, কমন সেন্স তৈরি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর এখন তো আরও মানুষ মোটামুটি রিল আর মোবাইলের দুনিয়ায় আটকে গেছে,
কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমরা বরং আগের জেনারেশন, আমরা অনেক বেশি স্মার্ট এদের থেকে, অনেক বেশি। এদের এ তো কোনো দেখবেন আমার কাছে সব আসে না, বড় বড় চাকরি করে, কিচ্ছু জানে না, মানে আমার অবাক লাগে এদেরকে দেখলে। আর বাবা মায়েরাও যেন পাখি পড়া করে নিয়ে এসছে পুতুলের মতন। মেয়েরাও তাই হবেন, কারণ যারা মেয়েদের কাজ করেন তারা সেটা বলতে পারবেন হয়তো। মানে বেসিক্যালি জোয়ারে ভাসছে বলতে না, আর গেলে। মেয়েরা সুযোগটা পেয়ে যাচ্ছেন, ওনাদের জন্য আইনটা আছে, তাই এটা আছে। ওনারা সুযোগগুলো নিয়ে নিচ্ছেন। ওনারা এটা আগে শিখে গেছেন, আমাদের এই অধিকারগুলো আছে, কিন্তু ওনাদের যে কিছু কর্তব্য থাকে পরিবার সমাজের প্রতি, সেগুলো ওনাদের কেউ শেখাবার নেই। একটা মেয়ে নির্যাতিত হলে সমাজ তাদের সাপোর্টে থাকে, কিন্তু একটা পুরুষের ক্ষেত্রে কিন্তু কারণ সেটা হয় না থাকে তো না। সাপোর্টে, কারণ আমাদের দেশে তো নেই, আমাদের দেশ কেন পৃথিবীর কোথাও হয় না। একটা মেয়ে যত সহজে কান্নাকাটি করলে মানুষ সহানুভূতিশীল হয়ে পড়েন, আপনি দেখবেন একটা মেয়ে এরম করলে আপনার মনে হবে যে হারে কি হলো, আর পুরুষটা করলেই আপনাদের মনে হবে যে বাবা, পুরুষ কান্নাকাটি করলে এরম করলে আপনারা নিজের মনে আপনি আপনার বন্ধুকে ভাববেন, দেখেছে কিরকম মেয়েদের মতো কাজে দেখো কিরকম করছে, তারপর নিজেরাই বলবেন ওকে, তুই এরকম করছিস, ছেলে হয়ে এরকম কাজ দিতে পারলি না দুঘা, এরকম বলে দেবেন আবার আপনি হয়তো। আবার পুরো বিপরীত কিন্তু সেটা যে কোনো সলিউশন হতে পারে না, আপনি দুঘা দেবেনই বা কেন হঠাৎ? এটা কোনো কাজের কথা? কোনো সভ্য ভদ্র বাড়িতে এগুলো হয়? পুরুষদের জন্য কিচ্ছু রাখলাম না আমরা ভারতবর্ষে, খোলা মাঠের মধ্যে পুরুষ মানুষকে ছেড়ে দিয়েছি, নো ম্যানস ল্যান্ডে, মাথায় কোনো আচ্ছাদন নেই, চারপাশে কোনো দেওয়াল নেই, করে আমরা মনে করছি সব কিছুই হবে, হবে না। আর তারপরে বিএনএসেও আমরা কি করলাম বলুন না, কিছু হলো? আপনাদের কাছে কেসগুলো আসে, যে ঘটনাগুলো ঘটে, আপনারা কিভাবে রিয়াকশন করেন? মানে আপনাদের আমাদের কোনো রিয়াকশন বলে কিছু হয় না, আমরা ভাবি প্রবলেম নিয়ে এসছে, সলিউশন আমরা কি করতে পারবো। কারণ দেখুন, আইনি সলিউশন তো ভীষণভাবে কিছু করা সম্ভব হয় না, বুদ্ধি করে সেই আইন থেকে কি করে সাইড করানো যাবে সেটা দেখার কথা ভাবে। আর যারা অনেকে আজকাল বিয়ের আগে আসছেন, এটা একটা ভালো কথা, তাদেরকে অনেক কিছু বোঝাচ্ছি। আর যারা একদম সত্যই হয়ে আসছেন, যেমন এই যে অনেকেরই ওয়াইফ বাড়ি ছেড়ে চলে যায়, ওনারা বসে আছেন 2 বছর 3 বছর, না পুলিশে ইনফর্ম করেন, না কোথাও জানান, না কিছু করেন, দিদি অপেক্ষা করছি যদি ফেরত আসে। আরে আমার কাছে কথা, তোমার ওয়াইফ তোমায় না বলে করে 2 বছর 3 বছর চলে যাচ্ছে, তুমি অপেক্ষা করছো সেই ওয়াইফ এলে আবার ফেরত নেবে? তুমি জানোই না, কোনো যোগাযোগই নেই, এই 2 বছর 3 বছর তোমার ওয়াইফ কি করছে তুমি জানোই না। আমি জানতে চাই ওয়াইফরা এরম করবেন? কজন করবেন? আমি বললি এবার আমাকে অনেক কথা বলবে লোকে, আপনি সংসার ভেঙে দিচ্ছেন। না, আমি সংসার একটু ভাঙতে চাইছি না, আমার কথা সংসার করতে হলে সংসার করার মতন করে করো, উভয়ের কিছু রেসপন্সিবিলিটি আছে, উভয়ের কমিটমেন্ট আছে সেই সংসারের প্রতি, সবাইকে সবটুকু পালন করতে হবে। একজন শুধু অধিকার বুঝে নেবে আর একজন শুধু কর্তব্য করবে, এটা হবে না। একজন গিয়ে এইভাবে কিচ্ছু হবে না। একজন গিয়ে 2 বছর থাকবে, বহু আছে এরকম, জানেনই না উনি বউ কোথায়। তাহলে আমার মতে তখন তো থানায় জানিয়ে রাখা উচিত, কাউন্সিলরকে ইনফর্ম করে রাখা উচিত, নিজের অফিসে ইভেন জানিয়ে রাখা উচিত, বেসিক স্টেপগুলো নেওয়া উচিত। কেউ কিছু নেয় না, বসে আছেন উনি, আশায় উনি অপেক্ষা করছেন, যক্ষ যেরকম হয়েছিল উনি অপেক্ষা করছেন। মেয়েদের কাছে একটা অপশন থাকে যে মাই বডি মাই চয়েস, ছেলেরা এটা কেন ভাবতে পারে না যে মাই মানি মাই চয়েস? না, মাই মানি কেন, ছেলেরাও কেন বা মাই বডি মাই চয়েস ভাবতে পারবে না? বলতে বললেই তিনি লম্পট, তিনি চরিত্রহীন, তাহলে সঙ্গে সঙ্গে ধরে নেবে তিনি রেড লাইটের এরিয়ায় যান কথায় কথায়। মেয়েরা কিন্তু সেটা, মেয়েরা সমস্ত প্রায় জামা কাপড় খুলে রিল করতে শুরু করলেও সেটা কিন্তু ভাবা হয় না মেয়েদের সম্পর্কে। তাহলে আপনি যদি এত ডিজিটাল সব কিছু বলছেন, ডিজিটাল প্রস্টিটিউশনও তো আপনাকে মানতে হবে, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আজকে আপনি ডিজিটাল রেপ মানছেন, কিন্তু এদিকে মেয়েরা কিন্তু কমপ্লেন করে ফেলছে ডিজিটাল রেপের, আমার ডিজিটালি করা হয়েছে, তাহলে ডিজিটালি প্রস্টিটিউশন কেন মানবো না আমরা? এটা তো ডিজিটাল প্রস্টিটিউশন। একদমই। তুমি এই যে খুলছো জামা কাপড়, বহু হাউসওয়াইফও আছেন এরকম, জানেন তো, খুলে ফেলেছেন এবং মানে নির্দেশ মতন করতে থাকেন এগুলো, আর একটু জামা কাপড় খুলুন, মানে তারা যখন প্রাইভেটলি যান, তাই থেকে একটা পয়সাও রোজগার হয় নিশ্চয়ই, পয়সাও নিশ্চয়ই রোজগার হয়, এবং ওনারা বুঝতে পারছেন এই ভিডিও কোথায় কোথায় চলে যাচ্ছে। যেদিন বোঝে না হয়তো মেয়েরা কি ফাঁদে পড়েন না, সমূহ সর্বনাশ হয়ে গেছে সেদিন। ওনারা মানে সময় কাটানোর জন্য বলুন, পয়সা রোজগারের বলুন, ইজি মানি, ইজি লাইফ, সব কিছুর জন্য এই রাস্তা ধরে নিয়েছেন। আজকাল আমি না বহু মেয়ের দেখি, পুরুষ মানুষ এগুলো দিতে, পুরুষ মানুষ আবার সেই সাহস পান না। আজকে মেয়েরা যত সহজে দিচ্ছেন না ফেসবুকে, ভীষণ, আমি সেদিন অবাক হয়ে গেলাম, একটি অত্যন্ত মানে শিক্ষিত রুচিশীল গ্রুপ বলেই যাকে জানতাম, সেখানে অ্যানোনিমাস রেসিপেন্ট বলে আজকাল তো নতুন স্টাইল হয়েছে, দিচ্ছেন যে আমার বিয়ের পরে খুব বোরিং লাগছে, বাচ্চা হওয়ার পরে আরও বোরিং ব্যাপারটা বেড়ে গেছে, মানে ভালোই লাগে না কোনো কিছু। কেউ যদি এমন থাকেন যার সঙ্গে আমি কথা বলতে পারি মন খুলে, তাহলে আমি কথা বলতে চাই, তাহলে আমার ইনবক্সে আসতে পারেন। আচ্ছা, এটাকে আপনি কি বলবেন? আমি জানি না উনি পুরুষ না নারী, বাচ্চা হওয়ার পরে যখন বলছেন তখন সেটা নারীই হবেন, আমার মনে হয় না এটা পুরুষ বলবেন, হয়তো হতেও পারেন, আমি জানি না।
কিন্তু তিনি ওপেনলি এরকম কথাবার্তা এবং অত্যন্ত শিক্ষিত এবং রুচিশীল একটি গ্রুপের মধ্যে বলছেন, এবং তখন অনেকেই তখন আরও উত্তর দিচ্ছেন, অনেক মহিলাও, যে হ্যাঁ আমারও ঠিক এরকম হয়। মানে আমি যেটা জেনারেলি দেখতে পাচ্ছি, পুরুষ মানুষ হয়তো স্বীকার করতে পারেন না, আর পুরুষ মানুষ যদি একটা এরকম কথা বলেন তাহলে তো সমাজ রেড়ে করে পড়বে, লম্পট চরিত্রহীন, কারোর প্রতি কিছুতে তার মন নেই। কিন্তু আমার কথা হচ্ছে এরকম ওপেন কথাবার্তা যে মেয়েরা বলেন, তা আমার কথাতে কোনো অসুবিধে তলে নিশ্চয়ই নেই। তাহলে ওনাদের কোনো খারাপ প্রস্তাব গেলে সে নিয়েও কিন্তু ওনাদের ন্যাকামি করার কোনো জায়গা নেই। তখন কিন্তু ওনারা বলতে পারবেন না কোনো কুপ্রস্তাব এসছে, সেটাকে হ্যান্ডেল করার মতো ম্যাচিওরিটি ওনাদের থাকা উচিত। একদমই তাই। তখন আবার ঢং যে বাবা আমাকে এসব বললো, আমার ডিজিটালি ওগুলো, তা আপনি কিন্তু সেই রাস্তাটা খুললেন, পত্র তো আপনি দেখালেন। অনেকে বলেন না যে সেলিব্রিটিরা, অনেকে বলেন হ্যাঁ মিডিয়া এরকম করছে, তা মিডিয়াকে আপনারা বেডরুমের দরজা দেখিয়ে দেন, তারপরে বলেন যে মিডিয়া কেন চলে এলো এই পর্যন্ত। আপনারা তো সবকিছুতে মিডিয়ার হাইলাইট চান, তারপরে বলবো কি মিডিয়া এটা করলো। পত্রটা তুমি এখানেও তো তাই, আপনি তো দরজা খুলেন, আপনি একটা ওপেন গ্রুপের মধ্যে এরকম দিচ্ছেন, তাহলে ইনবক্সে গিয়ে আপনাকে না জানি কে কি বলছে, তখন যখন দেখবেন বিপদে পড়ে গেছেন তখন আপনি এসব বলবেন, তার নামে হয়তো আবার কুৎসা করতে চলে এলেন এই গ্রুপের মধ্যে। কিন্তু আরে সেই রাস্তাটা তো আপনি দেখিয়েছেন। ডিজিটাল এই যে ধর্ষণ বা আদার্স বলছেন, ঠিক এরকম রিসেন্ট যে ঘটনাটা হচ্ছে শ্বেতা খানকে নিয়ে, যে না ডিজিটাল, শ্বেতা খানটা ঠিক ডিজিটাল নয়, শ্বেতা খান একটা ব্যবসার মধ্যে ছিলেন সম্পূর্ণ, এবং এরকম ব্যবসার মধ্যে যে শ্বেতা খান রয়েছেন, তাতে যে মেয়েটির সম্বন্ধে এরকম হয়েছে, আমার কাছে কথা যে এর আগেও ব্লু ফিল্ম বানানো নিউ টাউনেই অনেক ঘটনা ঘটে গেছে, তা আমার কাছে কথা, এই মেয়েরা কি কিছু বুঝতে পারতেন না এই যেখানে যাচ্ছেন? আমার খুব জানতে ইচ্ছে করে, সব বাচ্চা, সব নেকুপুসুমুনু, এত কিচ্ছু জানতেন না, সবটা তো ডিজিটাল দিয়েই শুরু, কিচ্ছু জানতেন না আমরা কি করছি। তারপরে কোথাও গিয়ে হয়তো একটা সেটা মারাত্মক বাড়াবাড়ির পর্যায়ে গেছে, তখন এরকম হয়েছে। এই যে ভয়ঙ্কর ফাঁদ, যে রিল, শরীর দেখানো, মানে সহজে নাম কিনবো, পয়সা রোজগার করব, হয়তো কাউকে মডেল, হয়তো কাউকে নায়িকা করে, এই যে করে যে ফাঁদ তৈরি হয়েছে, সেই ফাঁদে ওনারা গিয়ে পা দেন। কেউ পণ্য টন্য বললে মানবো না, আজকাল সেই যুগটা আর নেই যে মেয়েদেরকে কাউকে জবরদস্তি করে এগুলো খুব একটা করানো হয় না, একদম পণ্য টন্য হয় নাকি। ফিল্মের নায়িকারা সে যে কোনো জায়গার বলুন, বলিউড বলুন, টলিউড, যে পোশাকে নাচ করেন তার পয়সা নেন না তার বদলে, তাহলে আবার কিসের পণ্য? যে পোশাকে ওনারা সমস্ত পার্টিতে উপস্থিত হন গিয়ে, বলিউড টলিউড সবাই, তাহলে কিসের পণ্য বলছেন ওনারা? ওনারা আবার সম্মান আশা করেন কারোর কাছে, তারপরে করেন ওনারা সম্মান আশা। সম্মানটা কিন্তু অর্জন করতে হয়, জানেন তো, কেউ এমনি এমনি দেয় না। ওনারা তারপরেও বলে বেড়াচ্ছেন সারাদিন পণ্য। আরে কিসের পণ্য? এক ভদ্রমহিলা তো এই কারণে ছেড়েই দিলেন এবার, বিউটি পেজেন্ট, মিস ওয়ার্ল্ডের না মিস ইউনিভার্সের ছাড়লে না, ইউকের এক ভদ্রমহিলা। তাহলে তা আপনারা তো ওগুলো, আর সারাক্ষণ তো দেখছি মিসেস ইন্ডিয়া, মিস ইন্ডিয়া, মিসেস এশিয়া, মিস এশিয়া, তা সেগুলো তো আপনারা যান, আপনারা তো চান সেগুলো করতে, তারপর কিসের পণ্যর কথা বলছেন আপনারা? কে আপনাদের পণ্য করছে? সেই দিন নেই যে ডেফিনেটলি আজও অনেক মেয়ের এখান থেকে ওখান থেকে বিক্রি হয়ে যান, তারা এরকম চিৎকার করে বলার সুযোগই পান না, তারা অন্ধকারে হারিয়ে যান, হারিয়েই যান। একদম তারা কোনোদিন এসব বলার, তারা জানেনও না তাদের জন্য কি আইন আছে, তাদের জন্য কি হচ্ছে না হচ্ছে, তারা এসব কথা বলতেও আসতে পারে, কারণ তাদের জীবনটাই শেষ হয়ে যায়, এবং তারা লুকিয়ে থাকে সব সময়, মানে আর তারা এইসবে আলো দেখার সুযোগই আর পায় না। তারা এমন জায়গায় পাচার হয়ে যান, এমন জীবন তারা কাটান। আর যারা খানিকটা নিজেদের উজাড় করে পেতে চায়, তারাই পেতে চায়, তারপরে যখন সুবিধা না হয় তখন হচ্ছে আমায় পণ্য, আমায় রেপ করা হয়েছে, আমায় অমুক, আমায় তমুক, আমায় তাই। আগে কিন্তু মনে পড়েনি কারোর, 19 বছর বাদেও মনে পড়ে, 20 বছর বাদেও অনেকের মনে পড়ে। এই যে এগুলো বলি বলে আমি খারাপ, অনেকের গায়ে লাগে তখন কথাগুলো গিয়ে, কিন্তু কেউ কি আমার কথাগুলো অস্বীকার করতে পারবেন? আমি কোথাও কিন্তু বললাম না মেয়েদের সঙ্গে এগুলো হয় না। আবারও বলছি, যে মেয়েদের সঙ্গে সত্যি এগুলো হয়, হয়ে চলেছে, হবেও হয়তো ভবিষ্যতে, তারা কেউ এগুলো বলেন না। তারা অন্ধকারে হারিয়ে গেছেন, অনেকে এমনভাবে জীবনযাপন করছেন, তাদের এসব কথা বলার জায়গাই নেই, বলতেও লজ্জা লাগে নিজেদের। আর যারা এগুলো নিয়ে ঢাকঢোল পিটিয়ে এগুলো করছেন সারাদিন, তারা নিজেরাই কিন্তু একসময় স্বেচ্ছায় হয়তো এগুলো করেছেন, আজকে তারা এগুলো নিয়ে খুব কথা বলছেন বেশি। এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট, কালকে একটা পোস্ট দেখছিলাম, ইভেন্ট ম্যানেজমেন্টের নামে কি হয়, এক ভদ্রমহিলাই দিয়েছেন। তাহলে আপনি আমায় বলতে চান সে মেয়েগুলো জানে না তারা কি করছে, তার বিনিময়ে তো তারা টাকা নিচ্ছে? তাহলে যখন একদম শেষ পর্যায়ে যাচ্ছে তখন ব্যাপারটা হ্যাঁ। আর আমার কথা হচ্ছে যে আপনারা যেমন খুশি পোশাক পরবেন, যেমন খুশি সাজবেন, সে পড়ুন না, আপনাদের জীবন, ওই মাই লাইফ মাই চয়েস, কিন্তু তারপরে পুরুষ মানুষ কেমন করে তাকাবে এটা আপনারা ডিসাইড করবেন না, এটা আপনারা কেউ নন ডিসাইড করা, সেটাও আপনারা ডিসাইড করে দেবেন, এটা তো হতে পারে না। আর আপনারা করেন তো এগুলো পুরুষকে প্রলুব্ধ করার জন্য, কার জন্য করেন? তাহলে তো আপনারা সবাই নার্সিসিস্ট, বাবা পৃথিবী তো নার্সিসিস্টে ভরে গেল, মানে নিজেরাই নিজেদের দেখে মুগ্ধ হচ্ছেন।
এরকম কিছু বিষয় থাকে যখন ডিভোর্সের কথা আসে, ছেলে মেয়ে থাকলে সবসময় মেয়েরা প্রায়োরিটি পায় তার না, সন্তানকে দেখুন, রাখার তার জন্য। পেছনে অনেক কারণ আছে, ওটাকে আপনি যদি এর মধ্যে ফেলেন তাহলে হবে না। যে মায়ের মানে সন্তান মায়ের কাছে থাকে ছোটবেলা থেকে, অনেক রকম বিষয়, সেটা কিন্তু সবসময় নয়। তবে আজকাল যেটা হয়েছে, অনেক মা কিন্তু আছেন যে সন্তানকে আমাদের কাছে সবসময় আসে, তো দেখাশোনা করছেন না, পড়াশোনা বন্ধ করে দিচ্ছেন, নিজে যথেচ্ছ লাইফ লিড করে বেড়াচ্ছেন, বাচ্চাগুলো বড্ড অবহেলিত হচ্ছে। কারণ ডিভোর্স কিন্তু বাবা মার মধ্যে হয় না, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, কিন্তু মায়ের কাছে কেন বাচ্চার কাস্টাডি থাকবে এটা কিন্তু আলোচনার বিষয় হতে পারে না। কারণ অবভিয়াসলি, কারণ আগেকার দিনও যেটা ছিল, মানে একটু আগে, যে মায়েরা অনেক সময় বাড়িতে থাকতো বেশি, বাবারা আজও কি সত্যি বাবা অতটা সেইভাবে কিন্তু দেখাশোনা করতে এখনো পারে না, কিন্তু আজকে তো মাও চাকরি করেন, তিনিও তো আয়া রেখেই বাচ্চা দেখছেন, তাহলে বাবাও চাকরি করেন, বাবাও আয়া রাখতে পারেন, অনেক সময় ঠাকুমা দাদু আছেন, সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সময় এসছে নতুন করে। কিন্তু আজকের বহু মা আমাদের কাছে যে কমপ্লেন আসছে যে বাচ্চাকে তো দেখেনি না, নিজে যা খুশি তাই করে বেড়াচ্ছেন, দাদু দিদিমার কাছে হয়তো বাচ্চা মানুষ হতে দাদু দিদিমা অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চার পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, এসবগুলো নিয়ে কিন্তু নতুন করে ভাবনা চিন্তা করার প্রচুর সময় আছে। কারণ তার থেকেও বড় কথা, আজকের বাবারা কিন্তু অনেক বেশি কেয়ারিং। ইভেন আমাদের সময় আমাদের বাবারা তো এসব ছিলেনই না, আজকে সবারই একটা সন্তান, ম্যাক্সিমাম দুটো সন্তান, আজকের বাবারা কিন্তু অনেক বেশি কেয়ারিং। তারা ছোটবেলা থেকেই সে বাচ্চার জন্য রাত জাগাই বলুন, ন্যাপি বদলানো বলুন, খাওয়ানো বলুন, সে অনেক কিছু বাবারা করেন, পড়াশোনা তো ছেড়েই দিলাম, বাবারা কিন্তু অনেক বেশি কনসিয়াস আজকে। আমাদের সময়ের বাবারাও এখন আর নেই, আজকের বাবার কাজই নতুন করে সব ভাবা যায় যে কাস্টাডি বাবাকেও দেওয়া যায় কিনা। আমার মনে হয় এগুলো অনেক বেশি রেকি করা উচিত, যাদেরও তো একটা সেই বাধা গত নিয়ে চলছে, রেকি করা উচিত সব কিছুতে। আমার মনে হয় যে বাবার কাছে থাকবে না, বাচ্চার একটা বয়স হলে তার প্রায়োরিটি তো একটা আছেই, সে কার কাছে থাকতে চায়, তার কাছে চয়েস থাকে, হ্যাঁ, তার একটা বয়সের পরে তার তো প্রায়োরিটি আছে। এছাড়াও যাদের আমার মনে হয় সবকিছু কথাবার্তা বলে ঠিক করা উচিত। এই কাস্টাডির নামে স্বামীর কাছ থেকে যে মোটা টাকা এটা তো দেওয়া একটা কুমিরছানা অবশ্যই, ওই জন্যই মানে মেয়েরা আমার বলার উদ্দেশ্য ওটাই ছিল। কিন্তু মেয়েরা অনেক সময় দেখাশোনা করছেন না, টাকাটাই শুধু দিচ্ছেন, ছেলে মেয়েগুলোর পড়াশোনাও বন্ধ করে দিচ্ছেন, স্কুলে পাঠাচ্ছেন না, ওর খেতেও দেন না, এরকম আমাদের কাছে এসেছে। কাজে আমি বারবার বলছি চিন্তা ভাবনা করার এটা নিয়ে দরকার আছে। এটার ঝগড়ার বিষয় এটা হতে পারে না মায়ের কাছে কেন কাস্টাডি যাবে বা বাবার কাছে, এটা হচ্ছে যে কিসে সর্বাঙ্গীন করলেন, তার থেকেও মনে হয় ভালো যে বাচ্চা বা ছেলে বা মেয়েকে তাহলে হস্টেলে দিন আপনারা, দিয়ে দুজনেই দেখা সাক্ষাৎ করুন, দুজনেই যান, ছেলে মেয়েটা ভালো মানুষ হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে মানুষ হবে, বড় হবে, তখন তার যেখানে থাকতে ইচ্ছা করবে সে এসে থাকবে। আমার মনে হয় আমরা অনেক মানে নিজেদেরকে ডেভেলপ বা ম্যাচিওর কান্ট্রি বলে দাবি করছি, সেখানে আমাদের আইনে আমরা ভীষণ বালখিল্য হয়ে আছি, আমাদের অনেক বেশি চিন্তা ভাবনা করা দরকার আইন মানে আমরা ঠিক আইনের দিক থেকে এখনও না, মানে ওই সেই 1860 সালের এডওয়ার্ড হাইডসের আইনেই আমরা পড়ে আছি, খুব পেছনে পড়ে আছি আইন, জুডিশিয়ারি সব কিছু নিয়ে। যে সমস্ত জিনিস মাঝে মাঝে দেখি না, হাসি পায়। এখন তো আবার বলছে খোরপোশ নাকি 2 বছরে 5% করে বাড়বে, আপনি ভাবতে পারেন কি হাস্যকর বিষয়। তাহলে এটা ট্যাক্সের আওতায় বা কেন আসবে না? তাহলে তো এটা ট্যাক্সেবল ইনকাম হওয়া উচিত মেয়েদের, তাহলে ট্যাক্সেবল ইনকাম হোক। আপনি যখন বলছেন 5% করে বাড়ানো হবে, তাহলে ট্যাক্সেবল ইনকাম হোক মেয়েদের, যে পুরুষ মানুষ দিচ্ছেন তারও একটা সুবিধে হবে না, সেই বেলা করবেন না কিন্তু ওনারা। কি বোকার মতো কথা বলে। আচ্ছা, আরেকজন কি বলছেন, মেয়েরা ডিভোর্সের আগে যেরকম ল্যাভিশ লাইফ লিড করতো তাই জন্য, তাই এক ভদ্রমহিলা নাকি লাখ টাকার উপর মাইনে পান, তিনি আবার বরের কাছ থেকে খোরপোশে পাবেন, ছেলে মেয়েও নেই, এগুলো কোনো কথা? এটা কি ওনার দায় নাকি বউকে ওরকম জীবনযাত্রা দেওয়ার? তার বাপের বাড়িতে তার ওরকম জীবনযাত্রা ছিল কি না দেখতে হবে তো। আর উনি তো নিজে রোজগার করেন, ওনার তো ছেলে মেয়েও নেই, তাহলে ওনার স্বামী কেন বাধ্য ওনাকে খোরপোশ দিতে? কি করেন ওনারাই জানেন, জানি না ওনারা কি ভাবেন আর কি করেন। আমাদের এখনকার সময় মানে আপনি যেটা বললেন যে সে বিগত দিনে একই প্যাটার্ন হয়ে আসছে আইনে, আমরা নারীবাদী বা যে বিষয়টা থেকে দেখুন, নারীবাদ কিন্তু একটা অন্য জিনিস, তার পড়াশোনা, তার চিন্তা ভাবনা, যারা সঠিক অর্থে নারীবাদ নিয়ে কাজ করেন তারা কিন্তু একদম ডিফারেন্ট। হ্যাঁ, আর এটাকে যদি আপনি নারীবাদ বলেন, আই বেগ টু ডিফার। আমি নারীবাদী বলার উদ্দেশ্য হচ্ছে যে নারীদের সর্বাঙ্গীন উন্নতি, নারীদের জন্য চিন্তা ভাবনা, নারীদের বিকাশ, সেটা কিন্তু একটা অন্য বিষয়, একদম নিশ্চয়ই দরকার। একটা ডেভেলপ কান্ট্রিতে সেটাও তো খুব দরকার, শিশুদের বিকাশ, সিনিয়র সিটিজেনদের সুরক্ষা, পুরুষ মানুষের কেন সুরক্ষা থাকবে না সেটা নিয়ে কথা বলা, নারীবাদীদেরও সেটা নিয়ে আমি মনে করি কথা বলা উচিত। তা নয়তো আপনারা কি ইকুয়ালিটির যুদ্ধে নামলেন, একজনের বর্ম ঢাল তরোয়াল কিচ্ছু নেই আর আপনারা সব নিয়ে যুদ্ধ করতে এসছেন, সেটা কি কোনো যোদ্ধার বিষয় হওয়া উচিত? আলেকজান্ডার পুরুর কথাটা মনে করবেন, হওয়া উচিত না তো। একজনদের কিচ্ছু নেই আর আমাদের এত কিছু আছে, আমরা লড়বো কি নিয়ে? তাহলে আমাদের সম্মান থাকবে কি?
সঠিক অর্থে যারা নারীবাদী আমার মনে হয় তাদেরও এটার জন্যই লড়াই করা উচিত, যে পুরুষ মানুষের জন্য সব কিছু হোক, সেদিন লড়াই হবে সমানে সমানে। আজকে কিসের লড়াই? একটা মেন্স কমিশন পর্যন্ত নেই, কিসের লড়াই আপনি আমাকে বলুন তো আজকে? আর নারীবাদীরা তো, যারা সঠিক অর্থে নারীবাদী তারা এটাও বলবেন এই পুরুষের পরিবারে যারা নারী আছেন তাদের প্রোটেকশনটাও ঠিক থাকুক। নারীবাদ কিন্তু একটা অনেক বড় পড়াশোনা, সেটা এত সহজ নয়। আপনি যদি আজকে রিলস বানানোকে নারীবাদ বলেন তাহলে আই বেগ টু ডিফার, আর সেটাকে ওমেন এম্পাওয়ারমেন্ট বলেন, কখনো না। মেয়েরা আজকে যেগুলো করেন, সব মেয়েরা অবশ্যই নয়, অনেক মেয়ে যেগুলো করেন সেটা নারীবাদও নয়, সেটা ওমেন এম্পাওয়ারমেন্টও নয়। ওমেন এম্পাওয়ারমেন্টেরও বহু উদাহরণ এদেশেও আছেন, আমি দেশের কথা ছেড়েই দিলাম। আর নারীবাদও যারা সঠিক অর্থে কাজ করে চলেছেন তারা ঠিক জানেন কাকে বলে নারীবাদ। নারীবাদীর সাথে পুরুষবাদী হওয়া দরকার? না না না, নারীবাদ দেখুন, কেন নারীবাদের সঙ্গে পুরুষবাদের কি সম্পর্ক? মানে পুরুষবাদ কাকে বলে? ইকুয়ালি ব্যালেন্সের হ্যাঁ, জন্য ডেফিনেটলি। আজকে নারীবাদের সঙ্গে পুরুষবাদ আসছে কেন? নারীদের সবকিছু আছে, পুরুষদের কিছু প্রোটেকশন, তেমনি নারীদের সবকিছু আছে, মানে কি সব নারী সব পাচ্ছেন নাকি ভারতবর্ষে? আধা নারী কিছু পানি না, পুরুষদের কিচ্ছু নেই। তাহলে আপনি যদি বলেন এখন হ্যাঁ আমরা যারা পুরুষের স্বার্থে লড়তে বসেছি তাদের যদি আপনি পুরুষবাদ বলতে চান সেটা একটা অন্য কথা, পুরুষ হতেই পারে সেটা পুরুষবাদ। তেমনি আরেকটা বিষয় ভাবুন, ভারতবর্ষে 10 to 15% পুরুষ মানুষেরা তোই সব কিছু, ধন সম্পদ বলুন, ক্ষমতা বলুন, যা কিছু বলবেন সব। এবার ওনারা কি ভাবছেন বলুন তো? বাকি 85% পুরুষ মানুষের কথা কোনো চিন্তাই করছেন না, কারণ ওনারা তো নিজেদের দিয়ে সব বিচার করছেন। ওনারা ভাবছেন আমাদের কিছু হলে তো আমরা এর মধ্যে দিয়ে বেরিয়েই যাবো, তাহলে আবার কি হবে, তাহলে পুরুষের কিছু দরকার নেই। কিন্তু ওনারা তো সেই বাকি 90% বা 85% পুরুষ মানুষকে তাকিয়েই দেখছেন না, যাদের কাছে কিচ্ছু নেই, যারা একদম খোলা মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাই না? মানে ওনারাও নিজেদের দিয়ে বিচার করছেন যে আমাদের তো কিছু দরকার নেই আচ্ছাদন, আমাদের তো সব আছে। তেমনি ভারতবর্ষের 35 থেকে 40% নারী আজকে যে জিনিসটা আরম্ভ করেছেন তার ফলে 60% নারীর অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবন। তাদের কথা কেউ বিশ্বাস করছেন না, তারা যে সত্যিকারের সংসার করতে চান, ভালোভাবে থাকতে চান, তাদের যে একটা মান সম্ভ্রম সব কিছু আছে, কেউ মানতে চাইছেন না। সব মেয়েরা খারাপ, যেমনি ওনারা বলেন সব পুরুষ ধর্ষক, তেমনি এখন কিন্তু ক্রমশ হয়ে উঠছে মেয়ে মানেই খারাপ। কোনোটাই তো সত্যি নয় না। তাহলে মেয়ে মানেই কি খারাপ নাকি? অনেক মেয়ে আজও আছেন সংসারের জন্য একদম জীবন দিয়ে দিচ্ছেন, স্যাক্রিফাইস করছেন, সব কিছু করছেন। স্যাক্রিফাইস যদি নাও করেন, অনেক বড় বড় ক্যারিয়ারের এম্পাওয়ার্ড ওমেনরা আছেন, সবসময় স্যাক্রিফাইসটা একটা বিরাট কিছু মাহাত্ম্য হতে পারে না। তো আমার কাছে কথা যে আমরা গুলিয়ে ফেলছি সব কিছু। এই জায়গাটাকে সুন্দর করতে গেলে আপনার কি মনে মানে কি করা দরকার? দেখুন, আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার তো কিছু করার নেই। আমাদের দেশে প্রথম কথা হচ্ছে শিক্ষার ভীষণ অভাব, আর যতদিন যাচ্ছে সেটা আরও প্রকট হচ্ছে। মানে হওয়া উচিত ছিল আরও বেশি শিক্ষিত জনগণ, তত বেশি অশিক্ষিত আর অসচেতন জনগণ তত বেশি হয়ে উঠছে। আর আমরা না এই কী বলুন তো, এত বিনা পয়সায় নেট দিয়ে দিয়েছি মানুষের হাতে, যা হয় অশিক্ষিত জনগণের হাতে। কি বলুন তো, এবার আপনি যেটা নিয়ে পড়াশোনা করেন, আমি তো আমি সময় পেলেই দেখি মেন্স রাইটের ওপরে কী হলো, পুরুষ মানুষের ওপরে কী হচ্ছে, এগুলো দেখার চেষ্টা করি। মানে পুরুষ মানুষ নিয়ে সারা পৃথিবী কী ভাবছে, তার জিও পলিটিক্যাল সিচুয়েশনটা কি। এবার আমার ইন্টারেস্ট এটা। এবার যাদের সেই লেখাপড়া নেই, যারা আজীবন, জানেন তো ভারতবর্ষের দুটো জিনিস খুব মানে চলে, অশিক্ষিত জনগণের বলিউড কালচার আর সেক্স, এই দুটো হচ্ছে এন্টারটেনমেন্টের একমাত্র উপায়। তো এবার তারা তো সেটাই দেখবে, এবং সেটা দেখে দেখে বহু মেয়েরও ধারণা হচ্ছে ওইটাই জীবন। কারণ তারা দেখছে বলিউডের পার্টিতে মেয়েরা কিভাবে যায়, জামা কাপড় তো প্রায় নেই গায়ে, এরমভাবে ঢুকছে। এবং সবচেয়ে তার থেকেও বড় বিষয়, সমস্ত ক্যামেরাম্যান, সমস্ত মিডিয়া তার পেছনে দৌড়চ্ছে ছবি তোলার জন্য। মানে নাম বলতে চাই না, এক ভদ্রমহিলা তো আছেন প্রায় জামা কাপড়ই পরেন না, তার কোনো, ওইটাই তার একমাত্র ইউএসপি। কিন্তু এখন আরেকজন ভদ্রমহিলা হয়েছেন, তিনি আবার বাঙালি। তো আমি নামগুলো বলতে চাই না এখানে বসে। হ্যাঁ, তো তারা সব আধা আধা জামা কাপড় প্রায় না পরেই, আর সেটাকেই লেখা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট। এবার মিডিয়া তার পেছনে দৌড়চ্ছে, সবাই তাদের ছবি তুলছে। একবার যারা সেভাবে লেখাপড়াটা করেননি তারা তো ভাবছেন এটাই নাম করার রাস্তা, এটাই তো ভাবছেন, এটাই তো তারা মনে করছেন না। ওই একটা চূড়ান্ত মেকআপ করা মুখ, মানে সেভাবে সেরকম চুল, সেরকম সব কিছু, ওরা ভাবছে এটা করলে সেলিব্রিটি হওয়া যাবে। আর মানুষের মধ্যে না এই সেলিব্রিটি হওয়ার আকাঙ্ক্ষাটা ভীষণ বেড়েছে। কিন্তু এনারা কেউ জানেন না যে সেলিব্রিটি তো আক্ষরিক অর্থে তিনি যার কাজটা সেলিব্রেশনের উপযুক্ত। এনাদের কার কাজটা কি আছে আপনি আমাকে বলতে পারেন? ওই যে আপনি বললেন না, সব মানে দেখানো আর কি। হ্যাঁ, মানে একটা কাজ তো হতে পারে না। আমি কাজ কি করলাম এন্ড অফ দ্য ডে? আমার জন্য কতজন মানুষ উপকৃত হলেন, মানে এদের কাছে এই সেই ধারণাটাই পুরো অন্যরকম। হ্যাঁ, যে মানে আমার কাছে এসে কজন মানুষের মনে হলো যে না যাই হোক একটু সাহস পাওয়া যাচ্ছে বা কোনো কিছু, সেটা না হলে কাজ করে কি লাভ? এখন লাইমলাইটে থাকার জন্য যেগুলো করা, লাইমলাইটে, শুনুন, এভাবে তো লাইমলাইটে থাকা যায় না। এইভাবে তো থাকছে, আপনি দেখুন না কদিন যাদের নাম বলছেন বা যাদের কদিন এটা বিষয়, কদিন থাকবেন আপনি?
যে মানুষগুলো আজীবন লাইমলাইটে রয়ে গেছেন, হয়তো আজ থেকে 100 বছর আগে মারা গেছেন, আজও মনে করেন? আজও মনে করেন তারা কি এরকম, তাদের কি এরকম করা দরকার হয়েছে? নারী পুরুষ নির্বিশেষে। আমি যদি অভিনেতা অভিনেত্রীর কথাও ধরি, যারা সঠিক অর্থে ছিলেন অভিনেতা অভিনেত্রী, তাদেরকে এসব কিছুর দরকার হয়েছে? তারা আজও লাইমলাইটেই আছেন, আজও তাদের ছবি যদি হয় টেলিভিশনে সবাই বসেন দেখতে। এত কি বলবো আপনাকে, যে দুনিয়াটা এমন একটা জায়গায় চলে গেছে না, তো এরা মনে করছেন যে এটা করলেই সব হবে, কিন্তু এটা করলে কিচ্ছু হবে না। এটাই চলার একমাত্র পথ। এই সোশ্যাল মিডিয়াটা এসে না মানুষের মনের অন্ধকার এত দেখিয়ে দিল। এই সোশ্যাল মিডিয়া বললাম, আর একটা কথা মনে পড়লো, এই টিভি সিরিয়াল, যেখানে টিভি সিরিয়াল চিরকালই ছিল, আগেও ছিল, এখনো আছে। টিভি সিরিয়াল পরিবর্তন নিশ্চয়ই হয়েছে, পরিবর্তন অনেকটা হয়েছে। যে এক বাড়িতে 3 জন বউ, এক পরপর বিয়ে হচ্ছে। আমার কথা হচ্ছে এবার আমি কোনটা নেব? সিরিয়াল দেখে আপনি কারা প্রভাবিত হবে বলুন তো? ওই যে যাদের শিক্ষা দীক্ষাটা সেরকমই, যাদের সচেতনতাটা সেরকমই, তারাই তো প্রভাবিত হবে। আমি আপনি কি প্রভাবিত হব? তাহলে ওইটাই আমার কথা, যে আমাদের যেটা দরকার সেটা শিক্ষা আর সচেতনতা। এটা আমাদের বিন্দু মাত্র নেই। আমাদের আর এত মানে 130-40 কোটির দেশে সেইভাবে শিক্ষা আনা, সচেতনতা আনা ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমরা কথায় কথায় বিদেশের সঙ্গে তুলনা করি, সেই সমস্ত দেশে মানে যা জায়গা, তার তুলনায় জনসংখ্যা তো হাতে গোনা যায়। সেখানে যত সহজ সব কিছু করা, আমাদের মতো দেশে কি সম্ভব? আর তা না তো অন্য কি কয়েকটি দেশের মতন ওরকম হতে হবে, একদম শক্ত স্ট্রিক্ট। সেটা তো আমাদের দেশে সিভিক সেন্স কার আছে বলুন তো? আমাদের দেশে কোনো সিভিক সেন্স আছে কারুর? রাস্তাঘাটে কিভাবে চলা উচিত, কি করা উচিত, কোনো আছে? তাহলে ছোট ছোট বিষয়গুলো আমাদের শিক্ষা নেই, কিচ্ছুতে নেই, আমাদের বাড়ি থেকেও নেই সেগুলো। একদমই। আজকে আসার সময় আমাদের কথা হচ্ছিল যে আমি যদি আমার বাচ্চাকে না শেখাই যে রাস্তা পার কি করে করতে হবে, রাস্তায় চলতে গেলে আমার কোন দিকগুলোকে ম্যানেজ করতে হবে বা কোনগুলো দেখে চলতে হবে, তবে আমার বাচ্চা শিখবে কি করে? দেখুন, গাড়ি থেকে কাঁচ খুলে জিনিস ফেলছে বাইরে, হ্যাঁ, বলুন কি বলবেন আপনি? এবং সেটা আমার বাচ্চা দেখছে, আমার সেম গাড়ি, বাচ্চাও ফেলছে, তাই জন্য শিক্ষাটা ওখান থেকে আসছে। সবকিছুতেই শিক্ষার প্রয়োজন। আপনার বাড়িতে যিনি কাজ করেন বা যিনি আপনার গাড়ি চালান, তার সঙ্গে আপনি কিরকম ব্যবহার করছেন, এটাতেও আপনার শিক্ষার পরিচয়। একদম। মানে আমাদের এই সময় বা এই সিচুয়েশনগুলো যদি ওভারকাম করতে হয়, শিক্ষা একমাত্র পথ। শিক্ষা, সচেতনতা, কিচ্ছু নেই। এমন কিছু যে আপনি আপনার জীবনে অনেক ঘটনা ঘটে যেগুলো আপনি যদি হ্যান্ডেল করেন, যেখানে আপনি সেই কোনো একটা ঘটনা বা কোনো একটা কেসকে লড়তে গিয়ে আপনার অনেক স্ট্রাগল করতে। দেখুন, আমি তো কেস লড়ি না, আমি তো লয়ার। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমার কাছে আসেন অনেকে, আমাদের কাছে আসেন, আমরা সেই অনুযায়ী মানে বিচার বিশ্লেষণ করে কাদের এখনই আইনি লড়াই দরকার, বা কারুর এখন একটু সামাজিকভাবে সাপোর্ট দরকার, বা কারুর হয়তো মানসিক কোনো সাইকিয়াট্রিস্টের কাছে গেলে ভালো হয়, সেটা নানান রকম আসেন। তখন আপনি সেই গাইডগুলো করেন, মানে সেখান থেকে কোনো একটা কঠিন লড়াই যদি শেয়ার করেন মানুষদের, যেটা দেখুন সব যারা আসেন একটা কথা মাথায় রাখবেন, যিনি আসেন তার প্রত্যেকের কাছে নিজের লড়াইটা ভীষণ কঠিন। প্রত্যেকেই প্রায় এসে বলেন, দিদি আমার সঙ্গে যা হয়েছে কারুর সঙ্গে হয়নি। এবার আমরা এই জন্য তাদেরকে বলি এখানে একটু বসুন। অনেকক্ষণ বসে থাকার পর নিজেরাই বলেন, বাবা দিদি এ তো যা শুনছি আমার তো কিছুই না, দুনিয়া মে কিতনা গম হ্যায়, মেরা গম কিতনা কম হ্যায়। কাজে আমার কাছে আবার সব লড়াইটাই সমান। যখন একজন ভদ্রলোক ঢুকছেন দরজা দিয়ে আমাদের, যে ওয়াইফ স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে, গলগল করে রক্ত পড়ছে, আমার ছেলেরা নিয়ে গিয়ে ফার্স্ট এড করানো, সব কিছু, সেটাও যেমন ইম্পর্টেন্ট। যেমন যে ভদ্রলোক সুইসাইড করলেন, ছেলের বউ রেপ কেস দিয়েছে বলে, সেটাও ততটা ইম্পর্টেন্ট। আবার হয়তো খুব সাধারণ ঘটনায় এরকম এসেছিলেন, এটা খুব হাসিরই বিষয়। এক ভদ্রলোক, তার ছেলের বউকে মাংসের পিস ছোট দেওয়া হয়েছিল বলে তিনি 498 করেছেন, এটাও একটা বিষয়। মানে রিসেন্ট জামাইয়ের একটা জামা ষষ্ঠী ঘটনার মতো, যে জামাইয়ের মাংসের পিস ছোট ছিল বলে বোমা মেরেছে। এরকম আছে আমাদের কাছে নানান রকম। কিন্তু আমার কথা হচ্ছে প্রত্যেকের কাছে তার নিজের ঘটনাটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই সেটা, কারণ তার জীবনে তো সেটাই ঘটনা। আপনি সবটা দেখতে পান, কিন্তু আমি না, আমরা দেখতে পাই, আপনার টিম বা আপনি পুরো দেখতে পান অনেকগুলো কেস। কিন্তু আমাদের না যেটা হয়েছে, আমরা কোনো ঘটনা নিয়ে আর ভীষণ বিচলিত হই না। আমরা ভাবি এর সমাধানটা কি, বা যেই ভদ্রলোক এসছেন তাকে একটা রিলিফ দেওয়া মানসিকভাবে। আমাদের কিন্তু প্রথম কাজ এটা, যে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কি ব্যাপার হয়নি তো, মানে মানসিক শান্তিটা, হ্যাঁ কিছু হয়নি, এটা কোনো ব্যাপার না। প্রথমে এটা বলতে হবে। তারপর মানে দেখুন, যে কোনো জিনিস, একটা গ্লাসের তো আপনি হাফ ভর্তিও দেখতে পারেন, খালিও দেখতে পারেন, ওনাকে ভর্তিটা দেখাতে হবে। আপনি খালি দেখাতে যদি শুরু করেন তাহলে কিন্তু ওনার খুব প্রবলেম, সবটাই হারিয়ে ফেলবে। ওনাকে প্রথমে বোঝাতে হবে এসব কিচ্ছু হয়নি, ভালোই হয়েছে যা হয়েছে। এবার ওনারা এসে বলেন, দিদি জানেন তো ওয়াইফ চলে গেছে,
অফিসে অনেকে বলছে যে ছেলেরা মানে অন্যান্য যা কলিগ আর কি যা হয়, তাদেরও কিন্তু বাড়িতে অশান্তি, তারা এখন বউ যায়নি বলে তারা ভীষণ বিরোধর্পে দেখাচ্ছে, বউ রাখতে পারলে না। না, ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা ওনারাও ভাবেন ওনাদের বউ চলে যাবেন কিনা, কিন্তু যাচ্ছেন না, তাই আপনার ওপর ওনারা এখন হিংসা হচ্ছে, ভাবছে দেখলে বউটা চলে গেল, এখন কিরকম স্বাধীন জীবন যাপন করছে। বলে হ্যাঁ দিদি এরকমভাবে তো ভেবে দেখিনি, আমার ব্যাপারটা এরকমই, ওনারা অনেকেই চান যে এরকম হোক, যে চলে যায় যদি ভালোই, ভালো বেশি যায়। থাকতে আর পারছি না, কিন্তু ওনাদের সেটা বলারও সাহস নেই, বউও যাচ্ছেন না, আর বউও ভাবছে এরকমভাবে হয়তো, বউয়ের ক্ষেত্রে হয়তো এটা মনে হচ্ছে যে চলে গেলেই ভালো হয়, কিন্তু যাচ্ছেন না। কিন্তু এটা আপনার ওয়াইফ যে চলে গেছে, ওনারা ভাবছেন আপনি এখন খুব আনন্দে আছেন, আপনি যখন তখন আড্ডা মারতে বেরোতে পারছেন, বন্ধু বান্ধবের সঙ্গে লেট নাইট করছেন, সব কিছু করছেন, আপনার এখন স্বাধীন জীবন। এটাতে কি হলো, ওনার ভেতরে না ওই যে বিড়ম্বনাটা, ওনার ভেতরে তো অপরাধ বোধ, সেটা থেকে উনি বেরোলেন। একটি বাচ্চা ছেলে এলো, তার মা বাবার সঙ্গে ভয়ঙ্কর খারাপ কিছু করেছে, ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়ে, ও যে দিদি আমার বন্ধুরা না আমার সঙ্গে কথা বলে না, বললাম তারা তো তাহলে তোমার বন্ধুই নয়, কারণ মা নাকি বন্ধুদের ফোন করে করে বলেছে আজে বাজে কথা। বললাম যারা তোমার বন্ধু তাহলে তারা তোমায় নিশ্চয়ই জিজ্ঞেস করতো ফোন করে যে কিরে তোর মা এরকম ফোন করেছিল, কি হয়েছে রে, যারা এটা জিজ্ঞাসাই করলো না তারা আর যাই হোক তোমার বন্ধু নয়, তাহলে তুমি তাদের সঙ্গে নামিয়ে তোমার কেরিয়ারটায় মন দাও, পড়াশোনা করো, ভালো চাকরি পাবে, সেই ইন্ডিয়ার মধ্যেও থাকতে পারো, বাইরেও যেতে পারো, নিজের কেরিয়ার, ও খুব মুশড়ে যাচ্ছে, আরাম করে নিজের কেরিয়ারটা নষ্ট করছে কেন, ওর বাবাও তাই বলছে, বাবা ভদ্রলোক খুব স্মার্ট, বলছেন আমিও সেটাই বলছি দিদি ওকে, আমার তুমি নিজের কেরিয়ারটা নষ্ট করছো কেন তার জন্যে, তোমার মা কবে কি বলছে তাই জন্যে। আজকে একটা মেয়ের যখন বিয়ে হয়, মানে আমার অ্যাজ এ ফ্যামিলি আমি যদি দেখতে চাই, আমার মেয়ের যখন বিয়ে হয়, আমি তার আগে আমার কার সাথে বিয়ে হচ্ছে তার পুরো ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করি, কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে ততটা জানা হয় না। ছেলের বাড়ি কেন জানতে চায় না? হ্যাঁ, এইটাই বিষয়। কেন না না, আমি জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাইছি তো, কেন জানতে চায় না? তারা মানা করেছে না, তাহলে এটা ছেলের বাড়ির দোষ, যার ফলে এই ঘটনাগুলো ঘটলো, এটা তো ছেলের বাড়ির দোষ। আমার কাছে তো এরকমও আছে, এটাকে দুবার বিয়ে হয়ে গেছে, এটা বাচ্চাও আছে, বিয়ের পরে উনি জানতে পেরেছেন, বিরাট কাট করেছেন উনি, তা জানেননি কেন আগে? না দিদি আমাদের না ভীষণ লজ্জা করছিলাম, তাহলে তার মাসুল দিন। আমার কাছে কথা যে আজকাল তো কত এজেন্সিও আছে, কেন জানেননি আপনারা? না আপনারা ব্যস্ত ছিলেন তখন, সঙ্গীত, মেহেন্দি, রিসেপশন, পাশের বাড়ির লোককে কী করে টেক্কা দেবেন, আপনার ননদকে কী করে টেক্কা দেবেন, যাকে আপনার বোনকে, আর ছেলেও তো ভাবছে না আমার বন্ধু এত করেছে আমাকে এর থেকে ডবল করতে হবে, সেই তো তখন ব্যস্ত ছিলেন। আজকে দেখুন কিরম বাঁশ। আমার কথা কে বারণ করে করেছে? ছেলেকে কেউ বারণ করেছে ছেলের বাড়িকে? মেয়ের বাড়ি কিন্তু সব খোঁজ নেয়, এবং এগুলো কিন্তু আজকে না, বহু পুরনো নিয়ম। আমার পিসিদের বিয়ের সময় দেখেছি বাবা গিয়ে পিসিমশাইদের অফিসে খোঁজ নিতেন যে কেমন ছেলে, মানে অফিসে কিরম বিহেভিয়ার, অফিসের বিহেভিয়ার দেখেও কিন্তু একটা মানুষকে চেনা যায়। ঠিক তাই। পাড়ায় খবর নিন, মেয়েদেরও খোঁজ নেওয়া হতো আগেকার দিনে, কিন্তু মেয়েদের খোঁজ নেওয়া হতো পাড়ায়, তার মা কেমন, পাড়ার সঙ্গে সম্পর্ক কেমন, মেয়েটি কেমন, চালচলন কেমন, তার মধ্যে লজ্জার কি আছে? তো আমি বুঝতে পারছি না তো। তাহলে ছেলের বাড়ি যদি খোঁজ না হয়, ছেলের বাড়িকে ভুগতে হবে। যেগুলো ভুগছে এখন, হ্যাঁ, ভুগুক। বেসিক্যালি এই ঘটনাটা যেটা মেঘালয় না ঘটনা না, ভুগতে ঘটলো, হবে না, এর মধ্যে অন্য ব্যাপার আছে কিন্তু আমি আপনাকে বলছি। আচ্ছা। এটা তো অনেকদিন আগে থেকে ওদের সম্বন্ধ ঠিক হয়েছে, এরা তো ঘুরতে টুরতেও গেছে। আমার কাছে কথা, মেয়ের বাড়িতে আমার কথা তোমরা জানতে তো এই প্রেমের কথা, একটা ছেলের জীবন তোমরা নষ্ট করলে কেন? নষ্ট করা শুধু না, ছেলেটার জীবনটা শেষ হয়ে গেল। পুরো ফ্যামিলিটা। আর আমি এরকম মেয়েদেরকে আমি খুব অপছন্দ করি, যারা বলছে বাবার ব্যবসায় বসে অথচ বলার সাধনে তুমি বিয়েই করতে না, বিয়েটাও তো তুমি তাহলে ওই কারণে করলে। এইসব মেয়েদের আমি খুব অপছন্দ করি, যাদের নিজেদের কথা বলার ক্ষমতা নেই। অন্য একটা বাড়ির ছেলের জীবন নষ্ট করা তোমার কোনো অধিকারই তো নেই। নিজের বাবার সাথে বলা ক্ষমতা নেই বা পরিবারের সাথে বলা ক্ষমতা নেই, কিন্তু অন্য একটা পরিবারের পুরো শেষ করে দেওয়ার সেই ক্ষমতা রাখছে। এসব তো আজকালকার দিনে বললে হবে না, জবরদস্তি বিয়ে দিয়েছে, এই করেছে তাই করেছে। তাই হলে তুমি এরকম জবরদস্তি বিয়ে অনেক হয়েছে, তারা মুখ বুঝে সারা জীবন সহ্যই করে যায়। তুমি প্ল্যান করে ফেলেছো বিয়ের আগেই, সে বললে হবে? আমি আবার এখনো বলছি, আমাদের দেশে পেরেন্টিংয়ের বিরাট গন্ডগোল আছে। বাবা মায়েরা ছেলে মেয়েদের উপর বিরাট চাপ দেন, এবং চাপ মানে বোঝাও চাপান। একটা হচ্ছে ছোটবেলা থেকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সেগুলো ছেড়ে দিন। একটা তো আছেই, এই হতে হবে, ওই হতে হবে, অমুকে ওই হচ্ছে, তুই কেন এটা পাবি না, সেসব তো গেল। তাহলে বিয়ে, চাকরি বাকরি হলো কি না হলো, বিয়ে কর। কেন ছেলেদের চাকরি বাকরি হলে বিয়ে করতে হবে কেন? একটা ছেলে স্বাধীন জীবন কাটাবার ক্ষমতা নেই? বিয়ে করতেই হবে? বিয়েটা জীবনের মুখ্য না? একটা মেয়েরও বা কেন বিয়ে করতে হবে? অনেক মেয়েও তো আছে যারা চায় না বিয়ে টিয়ে করতে, অসুবিধে কোথায়? আবার দেখবেন এটা যখনই আপনি চালাবেন বলবে এই ভদ্রমহিলা বিয়ের বিরোধী, এই ভদ্রমহিলা বিয়ে ভাঙ না। আমার কাছে কথা সেটা নয়, আমার কাছে কথা বিয়ে যদি করতে হয় সব ঠিকঠাক করো, একদম দায়িত্ব কর্তব্য পালন করো, ঠিকভাবে করো বিয়েটা, এই ঘটনাগুলো না ঘটে। হ্যাঁ না, আর আমার কাছে কথা যে একটা ছেলের এই স্বাধীনতা কেন থাকবে না? হতে তো পারে যে আপনি বিয়ে করতে চাইছেন না, অত ফর দ্য টাইম বিং করতে চাইছেন না, আপনি ভাবছেন আমি একটু বাইক নিয়ে ঘুরে বেড়াবো, আমি নাটক থিয়েটার ভালোবাসি করব, কি আমি সোলো ট্রাভেলিংয়ে যাব, এটা করব সেটা করব। কেন? আপনার বাবা মা দেখবেন এসব ধার কাজ দিয়ে যাচ্ছেন না, বিয়ে কর,
একটা হচ্ছে সবার ছেলে বিয়ে হয়ে যাচ্ছে, বলবে আমরা তোর পয়সায় খাচ্ছি তাই তোর বিয়ে দিতে চাই না, এটা বলবে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি হবে, তোকে কে দেখবে, তারপরে বংশ থাকবে না, এই সব কথা আজকালকার দিনে। আরে তোকে কে দেখবে আবার কি? বউ যদি আগে মরে যায় তখন কে দেখবে আপনাকে? আর বউ যদি প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে বেড প্যানটাও আপনাকেই দিতে হবে, তখন ওনারা থাকবেন বাবা মারা? এই যে আমার এই কথাগুলোই লোকে সহ্য করতে পারে না। আমি সত্যি কথাটা বলে দিই, বাস্তব কথাটা বল। কেন বাবা মা এত চাপ দেবেন কেন? আমি জানতে চাই। বাবা মা ঘর করবেন? করবেন না তো। আমার এখানে কত ছেলে এসে বলে জানেন অফিসে, দিদি আমি বিয়ে করতে চাইনি, বাবা মার জবরদস্তিতে বিয়ে করেছি। আর তার থেকেও ডেঞ্জারাস হচ্ছে একটা ভুল সম্পর্ক থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আবার আরেকবার চাপিয়ে দেবো। একটা ডিভোর্স হয়েছে কি হয়নি, আরেকবার বিয়ে দিয়ে দেবো। কেন? জানতেই তো চাইছেন না ছেলে মেয়েদের কাছে। মেয়েদের ক্ষেত্রেও তাই, মায়েরা জানতেই চান না, বাবার ভূমিকা তো বিশেষ নেই। তো মেয়ে কি চায়? অনেক মেয়ে চায় শ্বশুরবাড়িতে থাকতে, ঘর করতে, মায়েরা চাইছে না। এটা এটা খুব দামি কথা হলো, মানে এরকম অনেক ঘটনা ঘটছে যে একটু অ্যাডজাস্ট করলে হয়তো ঠিক হয়ে যায়। না না, আমাকে তো শ্বশুরবাড়ির লোকরাও এসে বলেছে দিদি আমার বৌমা খারাপ নয়। যেই শুনলো যে শাশুড়ি শ্বশুর আর মানে বর ছেলের বউকে নিয়ে তো শনি রোববার বাইরে খাচ্ছে, ঘুরছে, ড্রেস কিনে দিচ্ছে, সিনেমা দেখছে, সব মানে ভালো আছে আর কি, একটা মাত্র ছেলের বউ। তারপরে মাকে যেই বলেছে, মা এসে পরের দিন মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, ইনসিকিউর। এরকম ঘটনা হয় অনেক আছে। মানে নিজের মেয়ের ভালো না নিজের না, মা মেয়ের এখন আপনি ভাবছেন ওটা আপনার মেয়ের ভালো, তো উনি ভাবছেন না, উনি ইনসিকিউর যে আমার মেয়ে আমায় ভুলে যাচ্ছে। ওনার তার কিছু করার নেই, কারণ উনি তো মেয়ে মেয়ে করে সারা জীবন কাটিয়েছেন, মেয়ের নাচের স্কুল, মেয়ের গানের স্কুল, মেয়ের সাঁতার, মেয়ের পড়াশোনা। এবার উনি কী করবেন? ভ্যাকেন্ট তো ওনার, সেই করতে গিয়ে নিজের স্বামীর সঙ্গে সম্পর্কটা দূরত্বের হয়ে গেছে। এবার উনি কী করবেন মেয়ে না থাকলে জীবনে? এবং অনেক ছেলের মাও আছেন বাবু বাবু করে, বাবুর বাবাকে তার বিশেষ দেখার সময় হয়নি। আর বাবু যদি বিয়ে হয়ে বউয়ের সঙ্গে ভালো রিলেশন হয়ে যায়, উনি কী করবেন? উনি বাগড়া দিচ্ছেন সব কিছুতে। তাহলে আবার সেই একই হলো, কিন্তু দুপাশে দুই মহিলা, দুই নারী হাতে তরবারি দিয়ে এই ছেলে মেয়েগুলোর ঘ্যাচাত ঘ্যাচাত করে গলা কাটা হচ্ছে। জানতেই চাইছে না এরা কি চায়, এবং এরা বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়বার বিয়ে করার ক্ষেত্রেও জীবনটা অ্যাটলিস্ট খুব জীবন সমস্যা থেকে বীতশ্রদ্ধ। না, এই দিকটা সামলাতে পারছে না, এই দিকটা সামলাতে পারছে। আর এমনি তো আজকালকার ছেলে মেয়েদের দেখুন, আমাদের মতো টেনাসিটি এত নেই। ওরা এই একটা মাত্র ছেলে একটা মেয়ে, ভীষণভাবে বড় হয়েছে, বাবা মা সবসময় মুখে জুগিয়ে জুগিয়ে বড় করেছেন, ঝড় ঝাপটা এই সমস্ত কিছু সামলাবার মোটে ক্ষমতা তৈরি হয়নি। কিছু হলেই ওরা ডেস্টিনেশন ওয়েডিংয়ের মতন ডিপ্রেশনে চলে যায় আর কি। আপনি প্রথমেই বললেন যে ইন্টারনেট সহজে পেয়ে না না, যেটা ওদের হয়েছে। না না, ওদের ডিপ্রেশনে চলে যায় ওরা। মানুষ যেরকম ওই ডেস্টিনেশন ওয়েডিংয়ে যায়, ওরা ডিপ্রেশনে যায়। আর তারপরে এইভাবে সুইসাইড করবো, মানে বিরাট শহীদ বেদি হবে ওরা সুইসাইড করলে। সুইসাইড করবো, সুইসাইড করার 3 দিন পরেই যে আর বাবা মা ছাড়া কারুর মনেও থাকবে না, এটা ওরা বুঝতেই পারে না। বাবা মা সারা জীবন কষ্ট পাবে। এর জন্য মনে হয় কি দায়ী কারা, মানে কোন জায়গাটা দায়ী? তাই না, মানে ওদের কিছু বোঝার ক্ষমতা নেই না, কিছু হলেই ভেঙে পড়ছে। দেখে নেবো শেষ পর্যন্ত, এইটা বোঝার ক্ষমতা তৈরি হচ্ছে না আজকালকার ছেলে মেয়েদের। কিছু হলেই ঘরের কোনায় চলে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, সব কিছু করে সুইসাইডে চলে যাচ্ছে। ছেলেরা তো এটা বেশি আরও মেয়েদের থেকে, মেয়েদের মধ্যে তবু অনেক এই টেনাসিটিটা বেশি, ছেলেরা তো বেশি এটা। কিছু হলে অফিসে গন্ডগোল, সুইসাইড করে ফেলবো, বউয়ের সঙ্গে গন্ডগোল, সুইসাইড করে ফেলবো, যা হয়ে যাচ্ছে, চাকরি চলে গেছে, সুইসাইড করে ফেলবো। আরে সুইসাইড করে কি হবে? কিছু হবে? সমস্যার সমাধান? তার মানে কি সমস্যার মুখোমুখি কিছুতেই হবে না। এটা কি সমাজের মানে সমাজ থেকে পিছিয়ে যাওয়ার ভয়টা পায়? অবশ্যই সব কিছু থেকেই পিছিয়ে যাব, কারোর মুখোমুখি হব না। এরা জেনারেলি দেখবেন চোখের দিকে তাকিয়ে কথাও বলতে চায় না। এদের বাবা মারাও তো শেখাননি যে সমাজের সমাজ বলে নয়, সব কিছুর সঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে লড়তে হবে, যা আসবে দেখে নেব। মানে ওভারঅল কথাটা কি আছে, প্যারেন্টিং এডুকেশন বা শুধু এডুকেশন না, সামাজিকভাবে আমি একটা কথা বলি, এরা কিন্তু পাড়ায় কোনোদিন কারোর সঙ্গে সেভাবে মেশেননি। পাড়ার কাকু পিসি দিদা অসুস্থ হলে দৌড়ে যায়নি, কারণ এদের বাবা মারাই তো দেননি, বাবু তুমি যাবে না, বাবু তুমি কিন্তু এসবের মধ্যে থাকবে না। বাবু তো শুধু পড়াশোনা করেছে না, আর বাবুর মা খাবার বেড়ে বেড়ে দিয়েছে, নিয়ে বাবু খেয়েছে। বাবুকে টিফিনেও বলে দেওয়া আছে, বাবু তোমার টিফিন কিন্তু তুমি কারোর সঙ্গে ভাগ করবে না। তো বাবু তো ঘরের কোনায়, বাবু তো কোনো বন্ধু বান্ধবও নেই, পাড়ায় কারুর সঙ্গে মেশেনি, পাড়ার কারুর বিপদে দৌড়ে যায়নি, সবসময় হয়ে গেছে এরকম। তো এবার বাবু যখন নিজের বিপদ এসছে, এক তো পাড়ার কেউ আসছে না, বন্ধু বান্ধব সেরকমকে নিয়ে কাউকে বলতেও পারছে না, আর তারপরে যে বাবু আরও গোটাতে গোটাতে ভেতরে ঢুকে একসময় এরকম ভাবছে। এই জন্য তো বাবা মা খুব বেশি দায়ী না।
বাড়িতে আত্মীয় স্বজন এলো, বাবুর পরীক্ষা, বাবুর তো ভীষণ চাপ, বাবু তো কিছু তো করতে পারবে না, বলে বাবু তুমি পড়াশোনা করো বলে। আচ্ছা, আমরা যে জানতাম বাড়িতে আত্মীয় স্বজন এলে এসে একটা প্রণাম করতে হবে, সবার সঙ্গে কথা বলতে হবে, এসব আছে আজকাল বলুন তো আপনি? একদমই নেই। বাবু ভীষণ চাপ। আর এখন তো আবার আরো নতুন বলে বাবু তো সারাদিন ওয়ার্ক ফ্রম হোম, ল্যাপটপ নিয়ে বাবু সারাদিন বাবু ঘরে। নতুন নতুন একটা কথা বেরিয়েছে এখন। মেয়েরাও তার মেয়েদের ক্ষেত্রেও মায়েরা তাই করে, তো ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই জন্য হয়ে যাচ্ছে কি বলুন তো, ভেরি আনসোশ্যাল। আর যত আপনি আনসোশ্যাল হবেন তত আপনার সমাজ থেকে পিছিয়ে যাবেন, আপনি ভেতরে ঢুকে পড়বেন, তত কিছুর সঙ্গে লড়াই করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলবেন। মানে এরা ফেসবুকে ট্রোল হয়, সহ্য করতে পারে না, এরকমও তো লোকজন জানি। সোশ্যাল মিডিয়া ট্রোল হয়ে সুইসাইড করে ফেলেছেন, তাও জানি আমি। তাদের ধৈর্য তাহলে আমার যে কতবার সুইসাইড করা উচিত ছিল। এটাই বলতে যাচ্ছিলাম যে আপনারা এত কিছু সহ্য করতে হয়, শুনতে হয়। না, আমি তো খুব গ্ল্যাডলি নিই এগুলো, কারণ যারা আমার সমালোচক আমি তাদের থেকেও শিখি। আমার অনেক সময় তাদের কথা শুনে অনেক সময় মনে হয়েছে হ্যাঁ সত্যি তো এই কথাটা এইভাবে না বলে ওইভাবে বললেও হতো। শুধু স্তুতি শুনে কি হবে, যে হ্যাঁ দিদি আপনি খুব ভালো, আপনি কি দারুণ কথা বলেন, কোনো লাভ নেই এটা শুনে। যা এই কথায় যারা ডুবে যায় না তারা মরে যায়। সারাদিন স্তুতি শুনতে যারা ভালোবাসে তারাই সুইসাইডের টেন্ডেন্সি তাদেরই আসে। হ্যাঁ, তারা কিছু ইয়ে করতে পারে, নেগেটিভটা নিতে পারে না। তো আমি সমালোচনা পছন্দ করি, যে আমার সমালোচনা হোক, আমি তাতে বুঝতে পারবো আমার ভুলগুলো কি কি হচ্ছে বা কোথায় আমার সংশোধন দরকার। আপনাকে এত সমালোচনা কেউ সামনাসামনি কোনদিন সমালোচনা করেছেন কেউ? এইটা ভালো বলেছে, সেইটা যার দম হবে আমি তাকে দেখে নেব। সেটা কোনদিন হয়? অনেকজন খুব মিষ্টি করে একটু বলতে আসে, আপনি খালি ছেলেদের জন্য বলেন কেন। আবার অনেক মহিলা আমার সঙ্গে ঝগড়া করেন, সেটা দিদি আপনাকে মেয়েদের জন্য কাজ করতেই হবে, আপনি কেন ছেলেদের জন্য। আমি বলছি না, এটা তো সম্ভব না। আমি ছেলেদের জন্য, আমি কে বলেছি ছেলেদের জন্য করি? আমি পুরুষ এবং তাদের পরিবারের জন্য করি, যে পরিবারে অনেক মহিলারা আছেন। কিন্তু মেয়েদের জন্য এক্সক্লুসিভলি কাজ তো আমি করতে পারবো না। তার জন্য এই দেশে এত কিছু, এত কমিশন, তো মন্ত্রক, এত প্রজেক্ট, এত ভাতা, এত প্রকল্প, তা আমাকেও আবার করতে হবে কাজ। বাচ্চা কুচা আছি একজন, সে আবার আমি কেন করতে যাবো? কিন্তু অনেক মহিলা আমায় ফোন করেন, নিজেদের দুঃখের কথা বলেন, আমি শুনি। কিন্তু আমার কথা আমি সমালোচকদের ভালোবাসি, পছন্দ করি। আবার এরকমও তো অনেক আছে, আমি যার দূর দূর মধ্যে আমি কোথাও নেই, আমায় নিয়ে আলোচনা করেন আপনাকে তারা। নিয়ে আলোচনা চলছে। তারপরে আমার ছেলেরা আবার সেগুলো স্ক্রিনশট তুলে আমায় পাঠায়, দিদি এই দেখো তোমার নামে এগুলো বলছে। আমি কি ভালো কথা বল, আমি কতটা ইম্পর্টেন্ট যে কোথাও দূর দূর অব্দি আমি নেই, তারা আমায় নিয়ে আলোচনা সব করছে। কাজে আপনাকে নিয়ে আলোচনা চলছে। অনেকে আবার আমাকে নাকি ঠাস ঠাস করে থাপ্পড় মারতে ইচ্ছে করে দুগালে আমার কথা শুনলে। তবে একটা কথা বলি, এটা কোনোদিন বলিনি কোনো পডকাস্টে, আজকে বলি, যারা এসব করেন আমার ছেলেরা কিন্তু তাদের নামগুলো সযত্নে লিখে রাখে। কি জানি কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না, মানে রাদার কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। তো এদের কারোর বাড়িতে যদি কখনো আগুন লাগে, তারপরে যদি তারা আমাদের দরজায় আসেন, ফিরিয়ে তো দেবই না, নিশ্চয়ই সমস্যার সমাধান করব, কিন্তু নামগুলো আমাদের কাছে থাকে, নাম রেখে দিয়েছি কারা এগুলো বলে। মোটামুটি লিস্টটা কত বড় হয়েছে ম্যাম? সে তো বলতে পারবো না, ওরাই বলতে পারবে। নাম আছে কিন্তু, আমাকে দেখলে যাদের চড় মারতে ইচ্ছা করে দুগালে, অকথ্য গালিগালাজ করেছেন অভয়ের পিরিয়ডটায়, আমি তো শুনেছি, সব নাম আছে জানেন। যে উপরওয়ালা না করুন তাদের সঙ্গে কোনো কিছু হয়, কিন্তু যদি বলেছি আবার কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। এমন একটা ঘটনা আমেদাবাদে ঘটবে, কেউ কি জানতেন? একদমই না, কেউ তো জানতেন না। তেমনি কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। সেদিন যদি তারা আসেন দরজায়, সাদর আমন্ত্রণ পাবেন, নিশ্চয়ই সব কিছু করবো, কিন্তু নামটা মনে রেখে একটু মনে করিয়ে দেবো যে কি বলেছিলেন। এটাও দরকার, এটাও দরকার। ওভারঅল শেষে একটা কথা জানতে ইচ্ছা করছে যে আপনি সাজেশন কি দেবেন পুরুষদের যারা অলরেডি অত্যাচারিত হচ্ছে, বা যারা এরকম পিছিয়ে থাকছে, ইভেন যারা মানে কাউ কিছু বলতেও পারছে না, অনেক ঘটনা ঘটছে, এটা আপনি বললেন যেগুলো। দেখুন, আমার পুরুষদেরকে একটাই সাজেশন, ভাই মাথা উঁচু করে বাঁচুন। এই যে পুরুষরা ভয়ে ভয়ে মাথা নিচু করে বাঁচুন, ম্যাক্স টু ম্যাক্স আর কি হবে, মামলা হবে, কি থানায় রিপোর্ট হবে, তো হবে। যে কাজ করেননি তার জন্য মাথা নিচু করবেন না, বুক চিতিয়ে সোজা হয়ে বাঁচুন, বলবেন করিনি, তারপরে কি করবেন, জেলে নেবেন। দেখুন, একটা অখাদ্য আইন যে বিএনএস 69 হয়েছে, 1 বছর হতে চললো। আমার তো ব্যক্তিগত বিশ্বাস বিএনএস 69-এর যে কটা কেস ভারতবর্ষে এখন অবধি সত্যি, এর মধ্যে হাতে গোনা যাবে। আমি এটা নিয়ে একটা রিসার্চ শুরু করেছি, যে আমার তো মনে হয় না, মানে হাতে গোনা বোধহয় 15টা কেসও সত্যি আছে। আর কি মানে অবাক লাগে যে আজকে দুনিয়ায় আমরা কোথায় পৌঁছে গেছি, চাঁদে মানুষ যায়, এটা হয় ওটা হয়, ডিজিটাল ইন্ডিয়া, সবার নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সব কিছু অনলাইন, টাকা পয়সার যত ট্রানজ্যাকশন আমরা করছি। বিএনএস 69 কি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। আজকে মেয়েদেরই তো সবচেয়ে আগে লজ্জা পাওয়া উচিত, যে মেয়েরা আজকে কোথায় এগিয়ে গেছেন আপনি বলুন। ডিফেন্সে মেয়েরা,
প্রেস ব্রিফ দিচ্ছেন, কোথায় কোথায় না মেয়েরা আছেন। হ্যাঁ, সেই মেয়েদের নাকি বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে, মানে এখনও নাকি তাদের বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করানো যায়। এটা মেয়েদের জন্য লজ্জার না? আমার তো মনে হয় ভীষণ লজ্জার। দেখুন, আমার কাছে কথা, আজকের দিনে সম্পর্ক, প্রেমের সম্পর্ক 1 বছর টিকলে বিরাট ব্যাপার, বিয়ে 5 বছর মানে তো গ্র্যান্ড সেলিব্রেশন। তো সেখানে ফিজিক্যাল রিলেশনও ছেলে মেয়েদের মধ্যে ভীষণ কমন আর নর্মাল। তো তার জন্য বিবাহের প্রতিশ্রুতি দিতে হবে কেন? আমি বুঝতে পারি না এটা। ওই রুমের বুকিংটা একবার খবর নেবেন। তো ওই রুমে যখন বুকিং হয় বা যে কেউ যায়, তখন তো উভয়ের সম্মতিতেই যায়, কারোর একজনের সম্মতিতে নিয়ে গিয়ে তো আর ইয়ে হতে পারে না, উভয়ের সম্মতিতে। তাহলে আমার কাছে কথা সেটাই যদি হয়, তাহলে প্রতিশ্রুতি। আর আজকের মেয়েরা কি এত বোকা যে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে? আর এই কনসেপ্টও তো আজকে আর নেই যে বিবাহ না হলে সহবাস হবে না। কে বললো এসব আছে আজকে? আজকে তো 13-14 বছর বয়স থেকে সমস্ত ছেলে এবং মেয়ে উভয় ফিজিক্যাল রিলেশনে অভ্যস্ত। তাহলে এসব কি আমি বুঝতে পারি না। আমি বললাম না, আমাদের আইন প্রণেতারা না সেই মানধাতারামূল বললেও সেখানে বসে আছেন, তার থেকেও পেছনে। তার পরিবর্তন এখনো তারা না, মানে ওনারা কোন মধ্যযুগীয় মানসিকতা আসলে, যেই মধ্যযুগীয় মানসিকতায় এই মধ্যপ্রদেশের এই মেয়েটির এই ঘটনাটা ঘটলো, যে চাকরি করে আমাদের কাছে, তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। ওর বাবা মা দাদা চিৎকার করলে আমি বিশ্বাস করবো? ওরা জানতো না? এ ধরনের তো আরেক ধরনের অনার কিলিং টাইপের ব্যাপার আর কি। আর সব জানতো, জেনে শুনে মেয়েটাকে গছিয়েছে অন্য ছেলের ঘাড়ে, তার জীবনটাই শেষ হয়ে গেল। ওই সেই এক মধ্যযুগীয় মানসিকতা, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। তার মানে মেয়েরা, আপনারা বুঝতে পারলেন না যে আপনাদের কিন্তু ঘুরিয়ে এটাতে বলা হচ্ছে যে এই যে সহবাসটা, এটা কিন্তু ঠিক নয়। আপনারা যে এত লাফালাফি করেন ওমেন এম্পাওয়ারমেন্ট, আপনারা মানে বলেন না যে ফিজিক্যাল রিলেশনশিপ আমাদের মাই লাইফ মাই চয়েস, মাই বডি মাই চয়েস, আমরা যখন ইচ্ছে যা খুশি তাই করতে পারি। আপনাদের কিন্তু এটাতে বলে দেওয়া হয় যে বিবাহের প্রতিশ্রুতি দিলে তবে সহবাস, না তো কিন্তু আপনারা করতে পারেন না সেটা। তাহলে কি স্মার্ট হলেন আপনারা? কোন স্মার্টনেস আপনাদের? এই আইনের আপনারা প্রতিবাদ করেননি। বিবাহের সঙ্গে এটার সম্পর্ক কি, আমি এটা জানতে চাই। কোনো সম্পর্ক নেই তো, সেই মধ্যযুগীয় মানসিকতা কিন্তু যেখানে যেখানে দেখবেন এসব এখনো আছে। আজকে তো এটা কোনো মানেই হয় না। আজকে ছেলে মেয়েদের সম্পর্ক এত ক্যাজুয়াল, এত নর্মাল হয়ে গেছে, এগুলো অনেক দিন আগে পুরনো হয়ে গেছে এসব জিনিস। সেখানে BNS 69, কি বলবেন বলুন? আর মেয়েদের হাতে হাতিয়ার তুলে দেওয়া। এবং আমি তো তাহলে জানতে চাইবো যে জুডিশিয়ারি কি মানে নিজেদের পুলিশ সবার পয়সা রোজগার করার আরেকটা রাস্তা খুঁজলেন? মানে এগুলো তো তারপরেই বলে পয়সা দিয়ে রফা করার কথা। মানে আপনি যা বলছেন তাই অনুসারে তা সেটাই দাঁড়াচ্ছে যে কিছু মানুষ, কিছু মহিলা বা কিছু মানুষ তারা সুযোগ পাবে, আর বাকি হ্যাঁ না, এটা আমি বলতে যে BNS 69 কটা কেস এখন অব্দি সত্যি হয়েছে, এই 1 বছর জুলাই মাসে এলে হবে, আমার খুব জানার ইচ্ছে। সেটার জন্য আমরা রিসার্চ শুরু করেছি যে কটা সত্যি BNS 69। আর আমার কাছে কথা, তাহলে ছেলেদের জন্য করতেন। বহু ছেলেও তো এরকম আছে যাদেরকে ছেলে আর মেয়ের সম্পর্ক হয়েছে, ফিজিক্যাল রিলেশন হয়েছে, মেয়েটি তারপরে ধোকা দিয়ে চলে গেছে, বিবাহের প্রতিশ্রুতিও দিয়েছিল। তা তাদের ক্ষেত্রে, তাহলে ছেলেদের ক্ষেত্রে কেন হবে না? সেম ভাবে অত্যাচারিত ছেলেরাও হচ্ছে। না, অত্যাচার তো অন্য জিনিস। তাহলে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস তো ছেলেরাও তাহলে করতে পারতেন, নাকি তাদের সঙ্গে এটা করা যায় না? অনেক ছেলেকে তো এরকম ম্যারেজের প্রমিস অনেক মেয়ে দিয়েছেন, দিয়ে তারা রিলেশনশিপে গেছেন, ফিজিক্যাল রিলেশনশিপেও, তারপরে তারা ছেড়ে চলে গেছেন, তারা অন্য ভালো ছেলে পেয়েছেন, কিছু হয়েছে না হয়েছে, ঝামেলা হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, তাহলে ছেলেরা কেন করতে পারবেন না? আমার কাছে তো বহু ছেলে এরম আসে যে দিদি সর্বস্ব নিয়ে গেছে, টাকা পয়সা অনেক কিছু আমার থেকে নিয়েছে, সব করেছে, সমস্ত রকম রিলেশন হয়েছে, তারপরে অন্য ভালো ছেলে পেয়ে চলে গেছে। তাহলে ছেলেরা কেন করতে পারবেন না এটা? শুধু মেয়েদের জন্য কেন পারবেন না? ধাসটামোর একটা লিমিট থাকা উচিত, বুঝেছেন তো? জুডিশিয়ারির সব ধাসটামো সব লিমিট ক্রস করে গেছে। হ্যাঁ, আপনি মনে হচ্ছে খারাপ হয়ে পড়েছেন কথা পুরোটা। না, আমি যেটা আপনি খুব স্পষ্টবাদী। না না, স্পষ্টবাদী না, যেটা সত্যি। আর প্রত্যেকদিন যেগুলো দেখি, আমার কাছে কথা, আমি তো বলছি না কেন বধূ নির্যাতনের আইন আছে, তাহলে স্বামী নির্যাতনেরও আইন হোক। কে বলতে পারে? আপনারা বলছেন বছরের শেষে NCRB ডেটা দেখে এবছর বধূ নির্যাতন বেড়েছে, এবছর কমেছে। কি দেখে বলছেন মশাই আপনারা? কিসের তুলনা কিসের সঙ্গে করছেন? একটা হোক মেন্স কমিশন, ছেলেদের সমস্ত জমা পড়ুক, তারপরে জানবো তুলনা হবে। তার আগে কিসের তুলনা? কিছুই তো এক পেশে জিনিস, আপনি কিসের তুলনা করছেন? এই তুলনা তো হতে পারে না। ছেলেদের জন্য হোক, তারপরে আমরা তুলনায় নামবো। আপনার কিসের তুলনা করছেন? এদিকে বলছেন ইকুয়ালিটি, কোনো ইকুয়ালিটি নেই, কিচ্ছুর ইকুয়ালিটি নেই। যেখানে একজনের জন্য ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, আর জনের জন্য সব কিছু, সেখানে আবার কিসের ইকুয়ালিটি, আবার কিসের তুলনা? কোনো তুলনা নেই। আগে সব কিছু দিন, তারপরে তুলনায় নামবো। এতগুলো আলোচনা হলো ম্যাম, তার মধ্যে একটা মনে হয় কোনো জায়গায় মিস করছি। সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ বললাম যে মহিলাদের জন্য বা মেয়েদের যদি কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়, সেক্ষেত্রে অনেক রকম আইনি পদক্ষেপ নেওয়া যায়।
ছেলেদের ক্ষেত্রে এরকম কিছু আছে? কিছু নেই, ছেলেদের থাকবেও না তো, কারণ ছেলেরা, প্রথম কথা ছেলেরা তার প্রতিবন্ধ। আপনি ধরুন কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ছেলেদের আবার সমস্যা আছে। ধরুন আমি নিজে এরম জানি, আমার আত্মীয়র মধ্যেই আছে একটি ছেলে, পরপর 2টি চাকরি ছাড়তে বাধ্য হয়েছে, তার মহিলা বস ছিল 2 জায়গাতেই, তাকে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে। এবার মজাটা শুনুন, ধরুন আপনার ক্ষেত্রে এরকম হলো, আপনার বন্ধুরা কি বলবে বলুন তো আপনাকে, তুই এটা বোকা, তুই নিতে পারলি না সুযোগ, আমার যদি হতো দেখতে আমি কি করি। এই হচ্ছে ছেলেদের মেন্টালিটি, বুঝতে পারছেন আপনি? একদম একদম। ছেলেরা ওটা, বেশিরভাগ ছেলে ওটাকে এনজয়মেন্টের দিকে নেবে, আপনাকে কিন্তু বলবে না যে তুই চল পুলিশে কমপ্লেন করবি, তোর সঙ্গে এরকম করছে। বেশিরভাগ ছেলে ভাববে আমার সঙ্গে এরকম হলো না, আমার হলে কি ভালো হতো এরকম। মেয়েরা কিন্তু এটা বলবে না, মেয়েরা কিন্তু নিয়ে যাবে মেয়েটিকে, একদমই। কেমন? আর দ্বিতীয় কথা হচ্ছে মেয়েরা এখানে খুব একটা বোকামি করলেন, এটা তো মেনলি পশ, এটা তো কর্পোরেটে হয়, যখনই করলেন পশ না, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট, বাকি আর হ্যারাসমেন্ট এর মধ্যে রইল না। এই ধরুন কিছুদিন আগে দেখেছিলেন তো একটা এইচডিএফসি বোধহয় এক ভদ্রলোক খুব বাজে বাজে কথা বলছিলেন, ইয়েদের বেরিয়েছিল। তো এবার ধরুন আপনার একটি মেয়ের, তার মহিলা বস অফিসের মধ্যে তাকে খুব বাজে বাজে গালাগাল দিল, সে কিন্তু আর কোথাও যেতে পারবে না, কারণ ওটা তো সেক্সুয়াল হ্যারাসমেন্ট না, কিছু বলতে পারবে না। এটা যদি প্রিভেনশন অফ হ্যারাসমেন্ট হতো তাহলে কিন্তু সবাই সব কিছুর মধ্যে পড়তো, পুরুষরাও যেতে পারতেন, নারীরাও। আমি যেহেতু পশ নিয়ে প্রচুর লেকচার দিই কর্পোরেটে, আমাকে আইসিসি কমিটির মেয়েরাই বলেন যে ম্যাডাম আপনি ভাবতে পারবেন না, সব কিছু ঠিক চলছিল, যেই বনিবনা হচ্ছে না, ব্যাস 3 মাস, এটা না 3 মাসের মধ্যে করতে হয় কমপ্লেনটা, 6 মাস 9 মাস যখন খুশি এসে একটা ঠুকে দিল কমপ্লেন। আর ছেলেরা সব বলছে যে ম্যাডাম যেটা হয়েছে না, এখন আর মেয়ে কলিগদের সঙ্গে কথা বলতে ভয় লাগে, কি বলবো, কি হলো, সব জায়গায় নারী পুরুষের পারস্পরিক সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরাও কর্পোরেটে চাকরি করেছি, কি ভালো রিলেশনশিপ এখন পর্যন্ত, ওরা সব বলছে ম্যাডাম কথা বলতে ভীষণ ভয় লাগে, কারণ কে কোন জিনিসটা কিভাবে লাগিয়ে দেবে গিয়ে কিছু বুঝতে পারছি না। মানে আধুনিকতার সাথে সাথে সবটাই চেঞ্জ হয়েছে। এ তো হবেই, বিজ্ঞান বেগ দিলে তো আবেগ কেড়েই নেবে। আপনি যেমন আগে বলছিলেন যে সোশ্যাল মিডিয়া যে ঘটনাগুলো না, কিন্তু মানে আমার কথা হচ্ছে যে মেয়েরা না প্রমাণ করলেন যে তারা অবজেক্ট, নিজেদের বলেন না অবজেক্ট, তারা তো সাবজেক্ট হতে চাইলেনই না, সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে আটকে থাকলেন। অর্থাৎ আমাদেরকে সেক্সুয়ালি হ্যারাস ছাড়া আর কিছু করা যায় না, কারণ আমাদের মন নেই, মেধা নেই, মাথা নেই, আমাদের আর কোথাও হ্যারাস করা যায় না। আপনি দুজন একসঙ্গে কাজ করছেন, হয়তো আপনার প্রমোশন হলো, মেয়েটির হলো না, মেয়েটি কিন্তু আপনার থেকে এক্সপার্ট, আপনি কোথাও গিয়ে কিছু বলতে পারবেন না, কারণ আপনি তো এগুলোর মূল্য দেননি। মেয়েরা তো নিজের শরীর আর সেক্স ছাড়ার কিছুকে প্রাধান্যই কোনোদিনও দিলেন না, মনে করলেন পৃথিবীর অধিকাংশ পুরুষ মানুষ তাদের ছোঁয়ার জন্য, গায়ে হাত দেওয়ার জন্য ব্যগ্র, আর আমাদের ওই একটাই জিনিস আছে সেক্স আর শরীর, যেটা সবসময় এক্সপ্লয়েটেড হচ্ছে। কে বললো, মন মেধাও অনেক এক্সপ্লয়েটেড মেয়েদের অনেক সময়, কিন্তু তার জায়গা তো আপনারা রাখেননি কোথাও, সেটা নিয়ে তো কথা বলেন না। এত যে রিল দেখেন, কোথাও দেখেছেন মেয়েদের কোনো মেধা, কোনো ইন্টেলিজেন্স, কোনো কিছু নিয়ে একটা রিল বানাতে? মানিক বন্দ্যোপাধ্যায় কোন কালে বলে গেছিলেন, কুসুম কুসুম তোমার মন নাই কুসুম, আজও সমান সত্যি। মনটাকে যদি আপনি মেধা, বুদ্ধি এসবে দেখেন, আপনি কটা রিলস দেখেছেন যে কোনো নিজেদের কাজ নিয়ে, ইন্টেলিজেন্স নিয়ে, মেধা নিয়ে বলতে? সংখ্যা অনেক কম। মেয়েরা নিজেরাই নিজেদেরকে এটা বানিয়েছেন, এর মধ্যে কারুর হাত নেই। নিজেরা ওই শর্টকাট, যেটা আপনি বললেন শর্টকাট শুধু না, মেয়েরা এটার মধ্যে আবদ্ধ রইলেন, মেয়েরা ভাবলেন না আমরা এর বাইরে যেতে পারি, এটা হলেই যেন সব হয়ে যাবে, কিন্তু এটা হলে সব হয় না। আপনাকে যদি প্রতিষ্ঠা পেতে হয় তাহলে কিন্তু এর বাইরে উঠে আপনাকে ভাবতে হবে, এটা খুব অল্প সময়ের একটা ব্যাপার। শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, যদি ভালোবাসার সম্পর্ক শুধু শরীর আর সেক্সের মধ্যে সীমাবদ্ধ হতো, তাহলে তো পুরুষ মানুষ রেড লাইটেড এরিয়ায় গিয়ে ভালোবাসা কিনে দিতে পারতেন, হয় না তো? ওখানে মানুষ কেন যে একটা শরীরের প্রয়োজন। আমি তাদের কাজ, যেহেতু তাদের সঙ্গে আমি অনেক কাজ করি, তাদের কাজকে আমি এতটুকু খাটো করে দেখছি না, কিন্তু এটা একটা শরীরের প্রয়োজনে তারা যান। দৈবাত কখনো সখনো ওখানে এক একটা প্রেমের সম্পর্ক হয়েও গেছে, কিন্তু ওটা প্রেম হতে পারে না। তাহলে প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো এলো কেন? শরীর ছাপিয়ে উঠতে পারলে তবেই এগুলো আসবে। তাহলে ধরুন আজকে আমাকে একটা কথা বলুন, এই যে আমাদের ঠাকুমা দিদিমাদের সব 50 বছর 75 বছরের বিয়ে হয়েছে, বাবা মায়েদেরও এরকম অনেক হচ্ছে, তাহলে একটা সময়ের পরে তো শরীর আর থাকে না সেরকম, তাহলে তখন তারা কিসের ভিত্তিতে বেঁচে থাকেন? এই পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, এই নিয়ে তো আছেন। আজকের দুনিয়ায় দেখেছেন তো সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। আপনি কিছু আগে বললেন যে 5 বছর একটা বিয়ের লাইফ, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, শুনুন বিশ্বাস, ভালোবাসা এগুলো নেই প্রায় আজকাল আর। ছেলেরা বিয়ে হলে এটা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে ফেলছেন, জয়েন্ট প্রপার্টি কিনছেন। জয়েন্ট প্রপার্টি আপনি যদি তারপর আপনার ঝামেলা লাগলো, সেই প্রপার্টি তো আপনি আর জীবনে বিক্রি করতে পারবেন না, বউকে ওটা দিয়ে দিতে হবে কিন্তু ডিভোর্সের পর সময়। পুরোটাই বউ যদি বিক্রি করতে রাজি না হয়, ওই তাহলে তো ওই প্রপার্টি ওরমই পড়ে থাকবে, আপনি কি করবেন?
তাহলে তো দফা করতে হবে যে বিক্রি করি, হাফ টাকা তুমি হাফ টাকা আমি। কিন্তু দরকারটা কি আপনার? ব্যাংক তো আপনার মাথা খাবেই আপনি গেলে, তা আপনি কেন শুনবেন সে কথা? জয়েন্ট অ্যাকাউন্ট, বউ এদিকে টাকা নিয়ে তুলে ফাঁক করে নিচ্ছে যখন আপনার ঝামেলা শুরু হয়ে গেছে। ভালোবাসার সময় এগুলো সময় মধুর লাগে, কিন্তু যখন শুরুটা হয় ঝামেলার পর তখন এই ব্যাপারগুলো সব। আমার কাছে কথা এগুলো তো দরকার নেই, কিছুদিন যাবার পরেও তো এগুলো করা যায়। তাই বলি কি, আমার কাছে তো 30 বছর বাদেও লোকে ডিভোর্স করতে এসেছেন, আবার বিয়ের 3 মাস বাদেও এসেছেন, কিছুই বলা যায় না। এই আবার ওরম কখন কি ঘটে যায় কিছু বলা যায় না। তো তবু আমার মনে হয় একটুখানি দেখে শুনে এগুলো ভালো, সাবধান হওয়া উচিত। একটু দেখে শুনে। এত জয়েন্ট অ্যাকাউন্ট, জয়েন্ট প্রপার্টি, এত সব জয়েন্ট লকার, এটাও কিন্তু বারবার বলে দিচ্ছি শ্বশুরবাড়ির লোকজনকে, জয়েন্ট লকার করবেন না কিন্তু। হ্যাঁ, বলবেন তোমার গয়না তুমি তোমার মার কাছে রেখে এসো, তোমার মা গয়না তোমার মার কাছে দাও। ওই শাশুড়ির লকারে গয়না রাখা সে কিন্তু আরেকটা ডেঞ্জারাস ব্যাপার। সেখানেও চাপ। চাপ না, ধরুন আপনার বউ আর আপনার মা মিলে লকার করলো, এবার আপনার সঙ্গে বউয়ের ঝামেলা হচ্ছে, বউ এবার লকারটা তো খুলতে পারে, আপনি জানলেনই না কবে ব্যাংকে গিয়ে কিন্তু লকার খুলে আপনার মার গয়নাটাও নিয়ে চলে চলে গেল। তাহলে মানে ছোট ছোট কতগুলো বিষয় আছে যেগুলো একটুখানি সাবধান হলে হয়তো অনেক সমস্যা কেউ হয় না, বিশ্বাস করুন, কেউ হয় না। অনেক বলছি, কেউ হয় না, তারপরে হয় সব। চোর পালালে বুদ্ধি বাড়ে। আর আগে অবধি তো আমার কথাগুলো ভীষণ খারাপ লাগছে, ওনারা এটা বোঝেন না। আমি 8 বছর 9 বছরের অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছি। আমার না তো কি স্বার্থ আছে? আপনি একাধিক মানুষকে সামনে থেকে দেখেছেন, রোজ দেখছি, ভাঙতে রোজ দেখেছেন। সর্বশান্ত হয়ে যেতে দেখছি রোজ। লাভ নেই কোনো বলে। ওই আবার বলছি অ্যাওয়ারনেস, কেউ সেটা। একটু উল্টে পাল্টে সংবিধানটা দেখেন না, একটু উল্টে পাল্টে আইনগুলো দেখেন না, কেউ না। থ্যাংক ইউ ম্যাম, এতক্ষণ সময় দিলেন এবং এত সুন্দর আলোচনা করলেন। মানে আমি নিজেই আজকে ভাগরুদ্ধ হয়ে গেছিলাম আপনার এত সুন্দর কথা শুনে। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আপনার কংগ্রেচুলেশন। আপনি কিছু একটা অ্যাওয়ার্ড দেখছিলাম, বঙ্গনারী। বঙ্গনারী অ্যাওয়ার্ডের জন্য আপনার কংগ্রেচুলেশন ম্যাম। আর এভাবে কাজ করুন আমাদের সমাজে। যেটা দেখুন, খুব আমি না এই অ্যাওয়ার্ডগুলো পেলে এই জন্য খুশি হই, এটা আমার অ্যাওয়ার্ড না, এই যে আমি কাজটা করি সেই কাজ, মানে আমাকে দেওয়া মানে তো সেই কাজটাকেও দেওয়া, এটা তখন আমার মনে হয় যে সমাজের মূল স্রোতে না এই কাজটা কিছু একটা এফর্ট আমি মানে করতে পেরেছি। আমি এখানে বসে আজকে এটা বলতে চাই যে কোনোদিনও তো ভাবিনি এই কাজ করে এবিপি আনন্দ সেরা বাঙালি হওয়া যায়। তো সেটা যখন পেয়েছি তখন মনে হয়েছে এটাই যে সমাজের মূল স্রোতে এই কাজটা ডেফিনেটলি একটা বড় ভূমিকা আছে, একটা বড় ভূমিকা পালন করতে, মানে আস্তে আস্তে সমাজের মূল স্রোতে এই কাজটা ঢুকছে। এইটা আপনি এগিয়ে চলুন এইভাবে। আর আমরা আগামী দিনে আরো একটা পডকাস্ট করবো যেখানে আরো আপনার অভিজ্ঞতা আমরা শুনবো। থ্যাংক ইউ।